আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রামের আরেকটা রসায়ন ক্লাসে অনেক অনেক স্বাগতম। এবং আমরা আমাদের আজকে রসায়নের যে অধ্যায়টি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, জীবাশ্ম। এই জীবাশ্ম অধ্যায়টার আজকে আমরা পার্ট 1 পড়াশোনা করব। হ্যাঁ, পার্ট 1 পড়াশোনা করব। পার্ট 1, এই পার্ট 1 পড়াশোনার ভিতরে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে ইনশাল্লাহ এই 2 ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব পুরো জীবাশ্ম অধ্যায়টাকে প্যাক করে ফেলার। এবং আমরা পার্ট 1-এর মধ্যে চিন্তা করব একেবারে বেসিক থেকে শুরু করে, হ্যাঁ বেসিক থেকে শুরু করে হাইড্রোকার্বনের ইতিহাস থেকে শুরু করে হাইড্রোকার্বনের বিষয় আশয় থেকে শুরু করে অ্যালকেন পর্যন্ত, অ্যালকেনের যাবতীয় সব কিছু আমরা এই একটা পার্টের মধ্যে কমপ্লিট করে ফেলবো। অ্যালকেন যাবতীয় সব কিছু ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো আমাদের টার্গেট থাকবে এই পুরো লেকচার জুড়ে, এই পুরো ক্লাস জুড়ে ঠিক যতটুকু আমরা কমপ্লিট করার চিন্তা করতেছি প্রত্যেকটা জায়গা খুব আরামসে যেন ক্লিয়ারলি এখান থেকে সিকিউ, এমসিকিউ, এসকিউ উত্তর করার মতনভাবে কমপ্লিট করে ফেলতে পারি, ঠিক আছে? এবং আমরা এখানে সময় দিব কম, ইফোর্ট নিজের সর্বোচ্চ দিব, আউটপুট নিয়ে আসবো তার থেকে কয়েক গুণভাবে বেশি, ঠিক আছে? এরকমভাবেই পড়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। ওকে, ফার্স্ট অফ অল এটা আমাদের যে অধ্যায়টার নামটাই আসলে আমরা বলতেছি কি বলতো ভাই? জীবাশ্ম। জীবাশ্ম, তাই না? এই জীবাশ্ম জিনিসটা আসলে কি? জীব থেকে আসা, তাই না? এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, জীব থেকে আসা। এই জীবটা হতে পারে হচ্ছে তোমার প্রাণী, জীব কারা? যাদের জীবন রয়েছে। হতে পারে তোমার উদ্ভিদ। এরা মেইনলি আমি তোমাকে একেবারে খুব বাংলা হিসাবভাবে বুঝাই। সেটা হচ্ছে অনেক অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়ে তাপমাত্রা, চাপ এবং বিভিন্ন ভৌত অবস্থা চেঞ্জ হওয়ার মাধ্যমে যে জ্বালানিতে পরিণত হয়, বা কি জ্বালানিতে পরিণত হয়? এই জীবটা যে জ্বালানিতে পরিণত হয় সেটাই হচ্ছে আসলে জীবাশ্ম। একেবারে খুব সিম্পল উদাহরণে যদি তুমি আসলে বলো তাহলে, ঠিক আছে? কারণ এখান থেকে আমরা যা কিছু পাই তা সবগুলো আমাদের ব্যবহার্য পদার্থ হিসেবে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় হচ্ছে আসলে জ্বালানি, শক্তির উৎস। সিম্পল, ওকে? আচ্ছা, সো এই যে জীব, ওই জীব থেকে আসা বলতে কি? সেখানে হতে পারে সেটা প্রাণী, হতে পারে উদ্ভিদ। মানে প্রাণী এই যে মাছ বলো, ডাইনোসর বলো, যারা ছিল তারা, ঠিক একই রকমভাবে যদি চিন্তা করো গাছপালা, সেটা থেকেও আসলে আমরা পাই। সো এই জিনিসটা পাই আমরা আসলে বেসিক্যালি কয়টা ভাবে? 3টা ভাগে। আমি একেবারে টু দি পয়েন্টের কথা বলতেছি। কয়টা ভাবে পাই আমরা বলো তো? 3টি উপায়ে বা 3টি প্রকারভেদে আমরা এটা পেয়ে থাকি। 3টা উপায়ে বা 3টা প্রকারভেদে আমরা আসলে এটাকে পেয়ে থাকি। কি কি? একটা হচ্ছে আমার প্রথমে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে আমাদের কঠিন, হ্যাঁ। একটা হচ্ছে আমাদের তরল অবস্থায় এক ধরনের পাবো আমরা। আর 3 নাম্বার পাই হচ্ছে আমরা গ্যাসীয় অবস্থায়। সো কঠিন অবস্থায় যাকে আমরা পাই তাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে সিম্পল কয়লা। এই কয়লার অপর নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। তোমরা কেউ রেসিস্ট হয়ে যে এটা তোমার কালো বন্ধুকে আবার ব্ল্যাক ডায়মন্ড ডাইকো না, ঠিক আছে? বাট কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড, এমন কারণ যত কয়লা বিদ্যুৎ তাপ উৎপাদন কেন্দ্র রয়েছে থেকে শুরু করে সবকিছুই কিন্তু নির্ভর করে এটার উপরে। ওকে, তরল অবস্থায় যাদেরকে আমরা পাই তারা হচ্ছে মেইনলি আমাদের পেট্রোলিয়াম জ্বালানির মধ্যে অনেকগুলো চলে আসে। পেট্রোলিয়াম জ্বালানির মধ্যে কয়টা স্তর পাওয়া যায় সবকিছু আমি বলবো, কোনো সমস্যা নাই। তারা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম। আর গ্যাসীয় অবস্থায় পাই আমরা প্রাকৃতিক গ্যাস। এই অবস্থা, এই হচ্ছে 3টা জায়গা। এই প্রাকৃতিক গ্যাসও আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করি, পেট্রোলিয়াম তেলও আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি জেনারেটর হিসেবে ব্যবহার করো, গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করো, প্লেন রকেট থেকে শুরু করে সবার। আর কয়লাটাকে তুমি বিদ্যুৎ তাপ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করো। আগে ট্রেন চালিত মানে ইঞ্জিন, কয়লা চালিত ইঞ্জিন ব্যবহার করা হতো, কত কিছু, বুঝতে পারতেছো? ওকে, তো মেইনলি আমরা হিসাব নিকাশটা করে বুঝতে পারতেছি বেসিক যে ধারণাটা সেটা হচ্ছে অনেক অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়ে চাপ তাপমাত্রার পরিবর্তনের মাধ্যমে এই যে আমাদের জীব, যা আমাদের উদ্ভিদ এবং প্রাণী, এরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে জিনিসটা তৈরি হইতেছে সেই জিনিসটাই হচ্ছে আমাদের মেইনলি ফসিল বা জীবাশ্ম। এই জীবাশ্মটা আমরা পাই হচ্ছে 3টা উপায়ে: কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন পাই হিসাবে কি? কয়লা। তরল পাই কি হিসাবে? পেট্রোলিয়াম। গ্যাসীয় পাই কি হিসাবে? প্রাকৃতিক গ্যাস। হোপসো আমরা ক্লিয়ার করতে পারছি।
চলো এবার বাকি অংশটুকু তাহলে একটা রিং দিয়ে বলি। বহু প্রাচীনকাল উদ্ভিদ প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকেই জীবাশ্ম বলা হয়। শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম ইত্যাদি জ্বালানি জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়। কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। সো এরা নট অনলি জীবাশ্ম, এরা কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি। এদেরকে জ্বালানি হিসেবে, শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারি। ডান। নেক্সটের মধ্যে আসো। কয়লা হলো প্রাকৃতিকভাবে মাটিতে চাপা পড়া এবং অধিক চাপে ও তাপে পরিবর্তিত জীবদেহের প্রস্তরময় রূপান্তর। কয়লা জিনিসটা কি বলতো? কয়লার অনেকগুলো ভাগ আছে, বুঝছো? সো কয়লার একটা সিম্পলেস্ট হচ্ছে মানে মেইনলি আমাদের কার্বনের রূপভেদ আছে কিছু, হ্যাঁ। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে কার্বনের রূপভেদ আছে, সেটা হচ্ছে বেসিক্যালি 3টা রূপভেদ আছে, বাট 2টা আমাদেরকে পড়তে হয়। একটা হচ্ছে এটাকে বলা হয় গ্রাফাইট। ওই গ্রাফাইট জিনিসটাই হচ্ছে মেইনলি আমাদের কয়লা। আর একটা হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে? সো এই যে গ্রাফাইট মানে কয়লা একটা বা গ্রাফাইট একটা আর ডায়মন্ড একটা, এমন আরেকটা উপায়, আরেকটা আছে আমাদের, আরেকটা আছে, সেটা হচ্ছে কি জানো? ফুলারিন আছে একটা, তো যেটা আমাদেরকে পড়াটা খুব বেশি জরুরি না। এটা হচ্ছে C60, কার্বনের 60 ভার্সন। এই ফুলারিনটা কোথায় অ্যাপ্লাই করা হয় জানো? ওজোন স্তর যেখানে ক্ষয় হয়ে যায় সেখানে অ্যাপ্লাই করা হয়। একটু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখলা তুমি, ওজোন স্তর যেখানে ক্ষয় হয় সেখানে এটা আসলে অ্যাপ্লাই করা হয়। ফুলারিন কার্বন 60, এটার আসলে ভর কত? 720 গ্রাম পার মোল। এটা মাঝে মধ্যে আসে, তাই আমি বলে রাখলাম। ওকে, ডান। এটাই হচ্ছে আমাদের কয়লার হিসাব নিকাশ। এটা আমরা পাই কি হিসাবে বলতো? এটা আমাদের ওই জীবাশ্ম, কঠিন জীবাশ্ম হিসাবে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কয়লা। বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে, কয়লা ইঞ্জিন থেকে শুরু করে কয়লা পুড়ে সেখান থেকে তাপ নিয়ে তুমি সেটাকে যে কোনো শক্তিতে রূপান্তর করো না কেন, করতে পারো। ওকে, পরেরটাই যাব। কয়লা এবং হীরা দুটোই কার্বনের রূপভেদ, মাত্রই বললাম। এটা হচ্ছে কি বললাম আমরা? গ্রাফাইট, হ্যাঁ। আর এই যে হীরার কথা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড। এটা কিন্তু আসলে অনেক বছর ধরে আসলে এটা ওই পরিবর্তিত হওয়ার পরে আসে। তুমি এমনি কয়লা রাখলা মাটির নিচে 2-4 দিন চিপে বা পুঁতে রাখলা, দিয়ে চিন্তা করতেছো পরের দিন সেটা ডায়মন্ড হয়ে যাবে, এমনটা মোটেও না। আচ্ছা, কয়লা বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করা হয়। যেহেতু গোটা পৃথিবীর অর্থনীতি অনেকাংশে বিদ্যুৎ নির্ভর, তাই অনেক দেশে এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। ব্ল্যাক ডায়মন্ড। ওকে, কয়লার ব্যবহার দেখো তাপশক্তির উৎস রূপে, রাসায়নিক শিল্পে বিজারক রূপে, অবশ্যই কার্বন বিজারণ প্রসেসে, অ্যারোমেটিক যৌগ উৎপাদনেও আমাদের কয়লা বা কার্বনেরটা প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, নেক্সটের মধ্যে যাব আমরা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস আমরা কি হিসেবে পাচ্ছি? আসলে আমাদের জীবাশ্ম যেটা আমরা গ্যাসীয় আকারে পাই সেটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস। ওকে, ভূপৃষ্ঠ হতে বিভিন্ন গভীরতায় শিলাস্তরের মধ্যে সঞ্চিত পেট্রোলিয়াম বা খনিজ তেলের উপরিভাগে পৃথকভাবে ভূগর্ভে অতি উচ্চ চাপে সঞ্চিত বিভিন্ন গ্যাসীয় যে হাইড্রোকার্বনের মিশ্রণ, তাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। মনে করে নাও যে এটা হচ্ছে আমাদের সেই ভূমি, বুঝছো ভাইয়া? এটা হচ্ছে আমাদের সেই ভূমি। এখানকার ভিতরে এই বরাবর শিলা প্রস্থরস্থ আছে হচ্ছে আমাদের এই যে কি বলে আমরা বলতেছি পেট্রোলিয়াম খনিজ তেল। এখানে আমাদের লিকুইড আকারে খনিজ তেল আছে, হ্যাঁ। উপরে তো মাটি, এখানে আমাদের আছে হচ্ছে খনিজ তেল বা যেটাকে আমরা পেট্রোলিয়াম বলতেছি। আর এই যে মধ্যখানের অংশটুকু, এই মধ্যখানের অংশটুকুর ভিতরে থাকে মেইনলি হচ্ছে আমাদের গ্যাস, বুঝছো? এই মধ্যখানের অংশটুকুর মধ্যে থাকে হচ্ছে আমাদের গ্যাস। দেখো এই অংশগুলোতে থাকে হচ্ছে অতি উচ্চ চাপে কি গ্যাস, ওই তরল, এবং উপরে মাটির মধ্যখানে থাকে হচ্ছে আমাদের কি গ্যাস। এই কথাটাই তোমাদেরকে আমি বললাম, বুঝা গেছে জিনিসটা? এই কথাটাই বললাম, এই হচ্ছে গ্যাস, উচ্চ চাপে থাকা গ্যাস। এটাকেই আমরা পরবর্তীতে এখান থেকে আসলে আকরিকের মতন করে গ্যাস উত্তোলন করি। বিভিন্ন সময় দেখছো না গ্যাস উত্তোলন কেন্দ্র, গ্যাস পাওয়া গেছে মানে কি সেখান থেকে এখন মেঘনা বা বিভিন্ন কোম্পানি সাব কন্ট্রাক্ট নেয়, দিয়ে তখন সেখান থেকে গ্যাস উত্তোলন করে সেটা সরবরাহ করে। প্রাকৃতিক গ্যাস আমাদের জীবাশ্ম মানে একটা জ্বালানি হিসেবে কাজ করে এরকম। সো এইভাবে থাকে হচ্ছে মেইনলি আমাদের এই প্রাকৃতিক গ্যাসটা। এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বলো? মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। আর কিছু উপাদান নামে আমাদেরকে জানতে হবে। প্রধান উপাদান CH4 বা মিথেন। প্রধান উপাদানটা কি বললাম মিথেন, CH4। আমরা দেখব উপাদানগুলো কি কি। এই যে আগে ব্যবহারটা শিখে ফেলি যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারগুলো কি কি রয়েছে।
প্রাকৃতিক গ্যাস বর্তমান বিশ্বে একটা উৎকৃষ্ট জ্বালানি, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ এবং পরিবেশ বান্ধব বলে এই জ্বালানি প্রথম দিকে গৃহস্থলীর কাজে ব্যবহৃত হলো, এখন অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এসব প্রাকৃতিক গ্যাসের আমরা কিছু ব্যবহার শিখি, যেমন হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, রান্নার কাজে এবং মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অবশ্যই এই যে তুমি যে গাড়িগুলো দেখবা সেগুলো কিন্তু ওটার কাজে ব্যবহার করা হয়। এখন রান্নার কাজে আমার কিন্তু স্পেসিফিকভাবে যে প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো রয়েছে তার ভিতরে মিথেন 80%, দেখো সব থেকে বেশি কি ওইটাই না? দ্যাটস ওয়াই আমরা বলে দিচ্ছি মিথেন 80%, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে বিউটেন এবং আইসোবিউটেন 4%। এগেন তুমি চলে আসো হচ্ছে পেন্টেন, এটাও ইম্পর্টেন্ট ভাইয়া, পেন্টেন 3%, প্রোপেন 6%। একটা জিনিস দেখো, আমি একটা জিনিস মাথায় রাখি, তোমাকে জাস্ট বলি, সেটা হচ্ছে যেমন মিথেন এটা 80%, এটা তুমি চলো মনেই রাখলা সব থেকে বেশি। বিউটেন আর আইসোবিউটেন কার্বন সংখ্যা যত তার পার্সেন্টেজ তত। কার্বন সংখ্যা বিউটেনে কত? 4, তার পার্সেন্টেজটাও কত? 4। প্রোপেন কার্বন সংখ্যা যত তার পার্সেন্টেজ দ্বিগুণ। প্রোপেন কত? কার্বন সংখ্যা হচ্ছে 3, তার পার্সেন্টেজ কত? দ্বিগুণ, তার মানে হচ্ছে 6%। সিম্পল। পেন্টেন নামে 5টা কার্বন বাট আছে হচ্ছে 3%। ইথেন 7%। জেনে রাখলাম আমরা, মনে রাখলাম আমরা। তাহলে আমরা যদি এই 3টাকে মনে রাখতে পারি, বাকি 3টা মিলে 10%, সেটা দিয়েও তো মনে রাখতে পারবো। ঠিক আছে না? জিনিসটা বুঝা গেছে? এই সিম্পল মনে রাখার উপায়। এখন বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ হচ্ছে, যেটা বললাম আমাদের দেশের প্রধান উপাদান প্রাকৃতিক গ্যাসে, সেটা হচ্ছে 99.9%। সেটা কি আসলে বলো তো? মিথেন গ্যাস। এবং আমরা যে রান্নার কাজে ব্যবহার করি, যেটার কথা বললাম, রান্নার কাজে ব্যবহৃত যে প্রাকৃতিক গ্যাস, সেটা হচ্ছে ভাই বিউটেন। কি বলো? বিউটেন। রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে আমাদের বিউটেন। ক্লিয়ার? মনে রাখবো। ঠিক আছে, চলো এরপরে চলে যাব আমরা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম। এটা আমাদের কি আসলে? কেমন জীবাশ্ম? তরল জীবাশ্ম। এই তরল জীবাশ্ম থেকেই আমাদের যত জল্পনা কল্পনা কাহিনী হচ্ছে শুরু হয়। পেট্রোলিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ পেট্রো এবং লাতিন শব্দ অলিয়াম থেকে। পেট্রো মানে হচ্ছে ভাই পাথর, অলিয়াম মানে হচ্ছে আমাদের তেল। তো এটাকে বলা হচ্ছে আসলে পাথুরে তেল। হ্যাঁ, পেট্রো শব্দের অর্থ হচ্ছে পাথর এবং অলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। পেট্রোলিয়াম শব্দের অর্থ হচ্ছে কি বলতো? পাথরের তেল। ওকে, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলা হয়। আচ্ছা, ক্রুড অয়েল এটা কিন্তু প্রায় কোশ্চেনের ভিতরে আসে। ক্রুড অয়েল মানে কি আসলে? অপরিশোধিত তেল, মানে খনি থেকে ডিরেক্ট যেটা আহরণ করা হয়, খনি থেকে ডিরেক্ট যেটা পাওয়া যায়, খনি থেকে ডিরেক্ট যেই তেল পাওয়া যায়, সরাসরি খনি থেকে ডিরেক্ট যে তেল পাওয়া যায়, সেটাই আমাদের কি? ক্রুড অয়েল। এটা কিন্তু অপরিশোধিত। ওকে, এটাকে আমরা এখন পরিশোধিত করব। কিসের মাধ্যমে? অন্তর্ধূম পাতনের মাধ্যমে। এটাকে অংশ কলাম দিয়ে ভাগ করা হয় পরে, কিন্তু অন্তর্ধূম পাতন মানে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে এটাকে আমরা বার্ন করব বা দহন করব, ব্যাপারটা এরকম। ঠিক আছে, চলো এই জিনিসটা একটু দেখাই। আচ্ছা, সো ওই অন্তর্ধূম পাতনের মাধ্যমে কি কি পাওয়া যায় এটা আমরা দেখবো হচ্ছে এক্স্যাক্টলি এইখানটাতে এসে, অংশ কলামের ভিতরে। বুঝছো? বাট আমাদের 3 ধরনের যে জ্বালানির কথা ছিল, কি কি ছিল বলো তো? 3 ধরনের জ্বালানির ভিতরে একটা ছিল হচ্ছে প্রাকৃতিক গ্যাস, একটা ছিল হচ্ছে কয়লা কঠিন রূপে, একটা ছিল গ্যাসীয় রূপে, আর একটা ছিল তরল রূপে। সেটা আশা করি বুঝা গেছে। এরপরে আমরা চলে যাব আমাদের হাইড্রোকার্বন জিনিসটার ভিতরে। চলো দেখো, এই যে দেখো হাইড্রোকার্বন শব্দটা দিয়ে মাথায় রাখবা, এত বেশি প্যারা, এত বেশি চিন্তা নেওয়ার কিছু নাই। অনেকেই বলে জৈব যৌগ আর হাইড্রোকার্বন সেম জিনিস। টু বি অনেস্ট, এটা সেম জিনিস না। জৈব যৌগ হ্যাঁ আর হাইড্রোকার্বন সেম জিনিস, এটা অনেকে বলে। হাইড্রোকার্বন এটা সেম জিনিস আসলে না। এখন থেকে তুমি কি করবা? এখন থেকে তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করবা, এই দুইটা জিনিস সেম না। জৈব যৌগ যে জিনিসটা সেটা একটা, হাইড্রোকার্বন যে জিনিসটা সেটা একটা। হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ। এটাই হচ্ছে আসলে কি আমাদের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের ভিতরে কার্বন আর হাইড্রোজেন মাস্ট। এই যে দেখো আমাদের কার্বন, এই যে আমাদের হাইড্রোজেন, এই দুইটা। যেমন খুব কমন একটা উদাহরণ কি বলতে পারো তুমি? CH4 দিলাম আমি, মিথেন। এটা আমাদের কি একটা বলো তো? হাইড্রোকার্বন। অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা জৈব যৌগ। আর জৈব যৌগ জিনিসটা হচ্ছে এমন যে হাইড্রোকার্বন, দেখো ভালো করে বুঝো, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ যৌগকে আমরা জৈব যৌগ বলি।
বুঝছো জিনিসটা কি বলছি আমরা? তাহলে জৈব যৌগ জিনিসটা কি? হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে যৌগ সেটাকে আমরা বলতেছি হচ্ছে জৈব যৌগ। তাহলে জৈব যৌগের কনসেপ্টটাই আশা করি বিশাল। যেমন আমি যদি তোমাকে এখন বলি CCl4, এই জিনিসটা কি জানো? টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন। এখানে আসলে কি হয়েছে? ওই 4টা কার্বন 4টা ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়েছে। সো এই যে জিনিসটা, এটাকে তুমি একাধারে বলতে পারো জৈব যৌগ ও হাইড্রোকার্বন, একাধারে বলতে পারো হাইড্রোকার্বন। বাট এই যে জিনিসটা, এই যে CCl4 টেট্রাক্লোরোমিথেন, এটাকে কেবল এবং কেবলমাত্র তোমাকে বলতে হবে কি? এটা কেবল এবং কেবলমাত্র হচ্ছে আমাদের জৈব যৌগ। এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারি না, কারণ এটা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, অনলি জৈব যৌগ। তার মানে জৈব যৌগের কনসেপ্টটা হচ্ছে আরও বিশাল। জৈব যৌগ সবগুলাই, এবং প্রায় রসায়নে 90 লাখ যৌগের মধ্যে 89 লাখই হচ্ছে আমাদের জৈব যৌগ বা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন উদ্ভূত যৌগ, মানে জৈব যৌগ। আর আর মাত্র 1 লাখ হচ্ছে আমাদের অজৈব যৌগ। যেমন হচ্ছে এই যে HCl, এটা কি একটা অজৈব যৌগ? H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা কি একটা অজৈব যৌগ? সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষারের কথা লিখলাম। সোডিয়াম ক্লোরাইড, একটা লবণের কথা লিখলাম। এগুলা কি আমাদের অজৈব যৌগ। এই অজৈব যৌগের সংখ্যাটা কেমন? এই অজৈব যৌগের সংখ্যাটা হচ্ছে 1 লক্ষের কাছাকাছি। বাকি 89 লাখই হচ্ছে আমাদের কিসের? জৈব যৌগ। সো এই জন্য এখানে বলা হচ্ছে যে হাইড্রোকার্বনস এভরিওয়্যার, সব দিকে, যেদিকে তাকাবা খালি হাইড্রোকার্বন। টু বি অনেস্ট সেটাই, তুমি তাকায় দেখো তোমার আশেপাশে যা কিছু আছে ম্যাক্সিমাম জিনিসের ভিতরে তুমি হাইড্রোকার্বন পাবা বা জৈব যৌগ পাবা। ওকে, বুঝা গেছে আশা করি? ডান। চলো তাহলে হচ্ছে তুমি স্পেসিফিক ইটা বুঝো। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। দেখো তো আমি যা বলছি তা কি ঠিক আছে? উদ্ভূত মানে কি? সেখান থেকে ডিরাইভড হওয়া। এমন রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে আমরা জৈব রসায়ন বলি। এবং আমরা যে অধ্যায়টা পড়তেছি সেটা আসলে জৈব রসায়ন ফ্রম দারাজ, জৈব রসায়নের ছোট ভাই। জৈব রসায়নের আসল মজাটা তুমি পাবা হচ্ছে ভাই ইন্টারমিডিয়েটে, জৈব রসায়নের ছোট ভাই আমরা যা পড়তেছি বা আমরা যা পড়বো। বুঝছো? ওকে। জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে একত্রে বোঝায়। ডান আশা করি, এটা নিয়ে কোনো প্যারা নাই, নিশ্চয়ই বুঝাইতে পারছি। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহই হচ্ছে আমাদের জৈব যৌগ। দেখো এই জৈব যৌগ আমরা কোল মাইনিং থেকেও পেতে পারি। এই জৈব যৌগের আমাদের বিভিন্ন ব্যবহারও আছে, এখানে ব্যবহারও দেখানো হচ্ছে। ক্লিয়ার? আশা করি বেসিক জিনিসপাতিগুলো যতটুকু বলতেছি এতটুকু মোর দ্যান এনাফ হচ্ছে। এবার আসো আমরা যে অংশ কলাম দিয়ে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল এর অন্তর্ধূম পাতন এর পরে অংশ কলাম দিয়ে ভাগ করে দিই। অংশ কলামে ভাগ করে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জিনিস পাই, ভাগ করে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জিনিস পাই। অংশ কলাম মানে কি জানো? ধরো একটা ভাই যে লিটারালি এই টিউবটা, জাস্ট সিম্পলি চিন্তা করো এই পুরো টিউবের এক এক জায়গায় এক এক টেম্পারেচার থাকে। যেমন এখানে আছে 25 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারেরও কম, এখানে আছে কত 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেরও কম, এখানে আছে কত 180 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ভালো করে বুঝো, এখানে আছে 25 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম। মুখস্থ করতে হবে কিভাবে আমি বলে দিচ্ছি, এটা নিয়ে কোনো প্যারাডার কিছু নাই। এখানে আছে 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখন তোমার কাছে আছে ক্রুড অয়েল, যেটার ভিতরে সবকিছুর মিক্সচার আছে। সবকিছুর মিক্সচার বলতে একেবারে যে মানে পেট্রোলিয়াম গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ন্যাপথালিন, প্যারাফিন, ডিজেল, ফুয়েল অয়েল, তারপরে লুব্রিকেটিং অয়েল, তারপরে হচ্ছে বিটুমিন বা পিচ, সবকিছুর মিক্সচার আছে। তুমি কিভাবে এগুলাকে প্রত্যেকটাকে আলাদা করবা? কোনো কিছু না, তুমি জাস্ট ভস্য করা শুরু করো। অন্তর্ধূম পাতন, এটাই বলতেছি যে অন্তর্ধূম পাতন, ক্রুড অয়েলের যেটা অপরিশোধিত তেল সেটাকে তুমি অন্তর্ধূম পাতন করলা। এবার চিন্তা করো এখানে 25 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম টেম্পারেচার, এতগুলা মিক্সচারের ভিতরে পেট্রোলিয়াম যে গ্যাস আছে ওই গ্যাসটা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কম টেম্পারেচারেও কি হয়ে যায়? আসলে বাষ্পীভূত হয়ে যাবে। অন্য কোনোটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কমে কি হবে না? বাষ্পীভূত হবে না। তার মানে একটা জিনিস আলাদা হয়ে গেল না? বুঝতেছো জিনিসটা? আলাদা হয়ে গেল না? এবং এটাকে আমি এই সিরিয়ালেই রাখছি যে ধরে নাও এই যে এই জায়গার ভিতরে চিন্তা করো, এই যে ক্রুড অয়েলকে আমি এখানে দিলাম, হ্যাঁ এখানে দিলাম, আমি অংশ কলামে সব থেকে উপরে রাখছি সব থেকে কম টেম্পারেচারটা। ভালো করে বুঝো, এখানে যখন আমি 350 ডিগ্রি সেলসিয়াসের সব থেকে বেশি টেম্পারেচার রাখছি, এই টেম্পারেচার আমার পিচটাও গলে যাচ্ছে, বিটুমিনাস যেটা সেটাও গলে যাচ্ছে, সেটাগুলো আলাদা হয়ে গেল। এইখানে ওই 25 ডিগ্রি সেলসিয়াসের কম টেম্পারেচারে যে গ্যাসটা মানে গলে, ওটা কি সব উপরে পালায় যাবে না? প্রথমেই
ওর কাছাকাছি টেম্পারেচারে চলে যাবে। ঠিক একই রকমভাবে 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভিতরে যে আমাদের পেট্রোল, এই চেম্বারটুকুর টেম্পারেচার হচ্ছে এতটুকু। সো পেট্রোলটা এখানে এসে জমা হবে না, ও তো আর উপরে যেতে পারবে না। পারবে? কারণ 25 ডিগ্রি সেলসিয়াসের কম টেম্পারেচারে তো ওর কিছু হয় না, ও এখানে থাকতে পারতো কিন্তু উপরে যেতে পারবে না। কিন্তু আবার এই 60 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি থাকবে? ন্যাপথা থাকবে। ন্যাপথা থাকবে, এটা তো বেশি টেম্পারেচার, বেশি টেম্পারেচারও থাকতে পারে না, কম টেম্পারেচারও থাকতে পারে না, ওকে থাকতে হবে ওর রিলেভেন্ট যে টেম্পারেচার সেখানে। এই হচ্ছে এটার হিসাব। তার মানে তুমি যদি চিন্তা করো, এখানে আমি সর্বোচ্চ টেম্পারেচার দিয়ে প্রথমে এটাকে কি করে ফেলতেছি, পুরো বার্ন করে ফেলতেছি। এই বার্ন করে দেওয়ার পরে যে গ্যাসটা থাকছে, যেটা 25 ডিগ্রি সেলসিয়াসে বার্ন হয়ে গেছিল, এই যে তুমি যে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যাচ্ছ, ভালো করে বুঝো, তুমি যে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যাচ্ছ, এটা কি তুমি ধিপ করে 350-এ চলে যাবা? নিশ্চয়ই না। এক এক করে বাড়তে 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 যখনই ধরো 25 পর্যন্ত যাচ্ছে, ভালো করে বুঝো, 25 পর্যন্ত যাচ্ছে, তখন এখান থেকে ওই গ্যাসটা উড়ে কি এখানে চলে আসলো না? আগে চলে আসলো, যেটা সর্বোচ্চ মাথা, সেখানে চলে গেল। 25টা পার করে ফেলছো এবার, তার মানে গ্যাস সম্পূর্ণ উড়ে যাওয়া শেষ। এরপরে এই যে 25 থেকে 60 টেম্পারেচার যে পেট্রোল বা গ্যাসোলিন, 25 থেকে যখন 60 অবধি তুমি যাচ্ছ, তখন এখান থেকে পেট্রোল বা গ্যাসোলিনটা উড়ে 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 এখানে চলে আসলো না? এ কি আরও উপরে যেতে পারবে? উত্তরটা হচ্ছে না। কেন আরও উপরে যাবে? কেন আরও উপরে যাবে? কারণ ও তো এই 65 থেকে মানে 25 থেকে 60 এই টেম্পারেচারের জন্য সুইটেবল, ওর সুইটেবল, ওটা ওর বৈশিষ্ট্য, তাই না? ঠিক একই রকমভাবে চিন্তা করো 220 থেকে 250 যেটা হচ্ছে ডিজেল আছে আমাদের, এই ডিজেলটা যখন মানে 350 যেতে যেয়ে যখন তুমি 220 পার করছো, 250-এর কাছাকাছি গেছো, তখন কি ডিজেলটা শুরু হয়েছে না? ডিজেলটা উপরে যাওয়া শুরু হয়েছে। ও তো অত এর বেশি উপরেও যাবে না, এর নিচেও থাকতে পারবে না, এই টেম্পারেচারে যেই তো সে থেমে যাবে। এটাই হচ্ছে অংশ কলামের মজা, বুঝছো? আলাদা করার টেকনিকটা এভাবে আমরা প্রত্যেকটাকে আলাদা করি। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এটার এই যে এই রেঞ্জটা কীভাবে মনে রাখবো এবং আলাদা করাটা কীভাবে মনে রাখবো, আসো একটা চুটকি দিয়ে একটা চুটকির মতন জিনিস শিখাই ফেলি। সেই জিনিসটা হচ্ছে খুব সিম্পলি মনে রাখবা, সেটা হলো যে দেখো ওকে, এই হচ্ছে তোমার ওভারঅল চিন্তা ভাবনা। এখানে এটা যেটা আছে সেটা হবে হচ্ছে ডিজেল। ওকে, দেখো আমি তোমাকে ঘটনাটা বলি, তারপরে মনে রাখাটা খুব সহজ হবে, এটা নিয়ে কোনো ইস্যু হবে না আশা করি। জিনিসটা হলো তুমি সিম্পলি মনে রাখবা যে তুমি চিড়িয়াখানায় গেছো, বুঝছো, বা মিউজিয়াম, না জাদুঘর না, ধরো চিড়িয়াখানায় গেছো। চিড়িয়াখানাতে আগে টিকিট ছিল হচ্ছে 20 টাকা। এখন তুমি দেখছো যে না, বিভিন্ন ধরনের আসলে উন্নতি সাধন করা হয়েছে, তারপরে হচ্ছে বিভিন্ন কাজকর্ম করা হয়েছে, কাজ করে টোরে এখন টিকিটের প্রাইস হয়ে গেছে 50 টাকা, 20 টাকা কিন্তু না। সো তুমি আসলে তখন রাগে ক্ষোভে বললা 20 না 50-এ, হ্যাঁ 50-এ 3বার তুমি ঢুকছো, বুঝছো? 50-এ 3টি টিকিট কেটে ঢুকলা হচ্ছে কোথায়? জুতে। তারপরে তুমি যে দেখলা পেঁচা গাছে নাই কেন, তখন তুমি আসলে রাগে ক্ষোভে যায় বললা যে তুমি 20 না 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলা, তারপরেও পেঁচা গাছে নাই কেন। এই যে পেঁচা গাছে নাই কেন, এখানে প্রত্যেকটা সংখ্যা তোমার ইনক্লুড হয়ে গেছে। পেঁচা থেকে অবভিয়াসলি পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে আসলে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই উঠে যায়, এই যে 20। ওকে, তারপরে তিনটা পরপর হচ্ছে ভাইয়া 50 করে বেশি। তার মানে 20-এর সাথে যদি 50 বেশি করে, এটা কত? 70 ডিগ্রি সেলসিয়াস। এটা কত হবে আমাদের? 120 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা কত হবে আমাদের? 170 ডিগ্রি সেলসিয়াস। দেখো কয়টা? তিনটা না। তারপরে চলে আসে যখন ডিজেলে, বাকি থাকে মাত্র 2টা। ডিজেল কত? ডিরেক্ট 270 ডিগ্রি সেলসিয়াস। তারপরে থাকে হচ্ছে তোমার এই যে লুব্রিকেটিং অয়েল বা পিচ বা যাই বলো না কেন, বা হচ্ছে আলকাত্রা জ্বালানি তেল বা বিটুমিন, এটা আসলে কত? এটা হচ্ছে আমাদের 340 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি। এই দুইটা আমরা মনে রাখবো। সো আমার হিসাবটা হচ্ছে জাস্ট আমি মনে রাখবো হচ্ছে এইটা দিয়ে, যে বিটুমিনাস অয়েলের যে সিরিয়ালটা ছিল, সেই সিরিয়ালটা হচ্ছে আমি 20 টাকা দিয়ে আগে টিকিট ছিল, এখন বর্তমানে 50 টাকা, মানে যে 50 যে ভাগ হয় সেজন্য 50 টাকা দিয়ে কয়টা টিকিট করছি? 3টা টিকিট করছি। কেন? কারণ ওই যে আমাদের পেঁচা গাছে নাই কেন এই অবধি প্রত্যেকটাই 50 করে বাড়ে। দেখো কয়বার বাড়ছে 50 করে? একবার, দুইবার, তিনবার বাড়ছে না 50 করে? হ্যাঁ। সো 20টা হচ্ছে কি আসলে পেট্রোলিয়াম। গ্যাসোলিন বা পেট্রোল, যেটা পেট্রোলিয়াম আর পেট্রোল কিন্তু এক না, গ্যাসোলিন আর পেট্রোল হচ্ছে সেম। এটাকে তুমি বলতে পারো হচ্ছে পেট্রোল, গ্যাসোলিন, বা এটাকে বলতে পারো তুমি হচ্ছে পেট্রোল। ওকে, সো যেটা বললাম, গাছে গ্যাসোলিন বা পেট্রোল কত? 50 বাড়বে, 50 টাকা এখন বর্তমানে টিকিট হয়েছে, যেটা 70 হয়ে গেল, তারপরে যাবে 120,
গাছের পরে নাই, নাইয়ের মধ্যে সেটাতে কত হয়ে গেল আমাদের 120। দেন আছে কেনতে, কেনতে হয়ে গেল কত আমাদের, কেনতে কে আসলে কেরোসিন, নাইতে কে ন্যাপথা, ন্যাপথা কত 120, 20 50 বাড়লো 70, 70-এ কে তাহলে পেঁচা গাছে গ্যাসোলিন বা পেট্রোল, তারপরে 70-এর পরে 120, 120-এ কে ন্যাপথা, তারপরে পরেরটাতে কে আসে কেরোসিন, কেরোসিনে কত 120-এর পরে 170, তারপরে ডিরেক্ট ডিজেলে বাড়বে 100, কত হয় তাহলে 270, তারপরে সেখান থেকে বাড়বে আর 70, সেটা কি বিটুমিনাস বা হচ্ছে লুব্রিকেটিং অয়েল বা জ্বালানি তেল, সেটা বেড়ে যাবে আমাদের কত হবে 340। এ তো ডান, ডান বলো মনে থাকবে এবার এই সিরিয়ালটা, এটা কিন্তু এমসিকিউ এর ভিতরে আসে ভাই, ঠিক আছে দিয়ে রাখলাম, অবশ্যই এটাকে এরকম ভাবে পড়ে মনে রাখবা। এখানে হচ্ছে আবার হচ্ছে তার কার্বন সংখ্যা আর এই জিনিসটাকে কাজটাকে আলাদা করেছে, চলো আমরা এই জিনিসটা দেখে নিই। দেখো এখানে খালি তিনটা আলাদা করা আছে, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল বা গ্যাসোলিন একই জিনিস, আর ন্যাপথা। দেখো 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, এটা তো আমরা জানি 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা তারপরটা কত ছিল 70 অবধি ছিল, সো তাহলে 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, তারপরটা কত ছিল আবার 50 বার ছিল 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস। বলো তো এটাকে মনে রাখতে আমার প্যারা হবে? নিশ্চয়ই না। কার্বন সংখ্যা কত, এখানে 1 থেকে 4, এখানে 5 থেকে 10, এখানে 7 থেকে 14, 7 থেকে 14, সো আলটিমেটলি এখানে কত 1 থেকে 4, এখানে 5 থেকে 10, 10 অবধি, আর এখানে 7 থেকে 14। এই জিনিসটা হচ্ছে মাঝে মধ্যে প্যাচ লাগায় ফেলে, যে এখানে ভাই 1 থেকে 4, এখানে 5 থেকে 10 হলো, এখানে 11 থেকে বোধহয় 14 হবে, না এখানে 7 থেকেই 14, 7 থেকে শুরু হতে পারে। এটা মনে রাখবা কোনটা, এই যে ন্যাপথাটা, এটা প্রায়ই আসে। ওকে, তো আমাদের শতকরা পরিমাণটা কত, এটা মাত্র 2%, এটা হচ্ছে 5%, এটা আমাদের 10% ওভারঅল ক্রুড অয়েলের মধ্যে যেটা থাকে। ব্যবহারটা আমরা শেখার ক্ষেত্রে একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এলপিজি গ্যাস হিসেবে ব্যবহার করা হয় কাকে, পেট্রোলিয়াম গ্যাসকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি সিলিন্ডার, এলপিজি সিলিন্ডারে দিয়ে তো আমরা মেইনলি রান্নাবান্না করি, যেখানে আমাদের সরকারি গ্যাসের লাইন নাই। ওকে, পেট্রোলিয়াম গ্যাসকে চাপ প্রয়োগ করে প্রায় 6 অ্যাটমসফিয়ার তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয়, এটাকে বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। রান্নার কাজে অন্যান্য তাপ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন বা পেট্রোল ব্যবহার করা হয়, এটা আসলে আমাদের ওই 21 থেকে 70, আর হচ্ছে 5 থেকে 10 কার্বনযুক্ত 5% থাকে। জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার্য দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয় কে, এই ন্যাপ থাকে। ডান, এই হলো ওভারঅল আলাপ, বুঝা গেছে। এখন যদি পরের অংশটাতে যাও, চলো পরেরটা দেখাই। কেরোসিন, এটাও তুমি দেখছো 121 থেকে 170, ডিজেল 171 থেকে 270, প্যারাফিন, প্যারাফিন অয়েলটাই ছিল ওইটা 271 থেকে 340, আর 340-এর বেশি সেটা হচ্ছে পিচ বা বিটুমিনাস। কার্বন সংখ্যা 11 থেকে 16, 17 থেকে 20, 20 থেকে 30, 30-এর বেশি। এই যে দেখো মধ্যখানে এই ন্যাপথাটাই খালি হচ্ছে 7 থেকে 14 ছিল, তারপরেরটাই দেখো আবার এই যে গ্যাসোলিনের পরে কিন্তু ঠিকই 11 থেকে 16 শুরু হয়, 17 থেকে 20 যায়, 20 থেকে 30 যায়, তারপরে 30-এর থেকে বেশি যায়। ওকে, জেট ইঞ্জিনের জ্বালানি রূপে যাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের কেরোসিন। এটা আমরা অনেকেই মানতে চাই না, কেরোসিনকে ভাবি যে আসলে বোধহয় এত ইম্পর্টেন্ট কোনো জ্বালানি না, বাট এটাকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, 13% পাওয়া যায় এটা। এদের পার্সেন্টেজটা জরুরি না, তাই দেওয়া হয় নাই। যানবাহনের জ্বালানি বা পিচ্ছিলকারক পদার্থ রূপে ব্যবহার করা হয় কি, ডিজেল। টয়লেট্রিজ বা ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয় আমাদের প্যারাফিন, তৈরি হয় কিন্তু ইভেন যত ধরনের পলিমার আছে, এই যে প্লাস্টিক পলিমার সবই কিন্তু এই প্যারাফিন থেকে আসে। আর রাস্তা তৈরির কাজে লাগে হচ্ছে আমাদের কি, রাস্তা তৈরির কাজে লাগে হচ্ছে বিটুমিনাস বা পিচ। দেখি না আমরা পিচ গলায় ঢেলে তার উপরে সেটাতে ওই যে রোলার দিয়ে ডলা হয়, ওই জিনিসটা। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে মেইনলি আমাদের যাবতীয় যেটা হিস্ট্রি পার্ট ডান। অ্যাকচুয়ালি হিস্ট্রি পার্টটা হচ্ছে আমাদের ডান, হিস্ট্রি পার্ট আমাদের ডান। এবার আমরা যাব আমাদের এই যে হাইড্রোকার্বনের হিসাব নিকাশে। হ্যাঁ, হিস্ট্রি পার্ট আমাদের ডান, আমরা যাচ্ছি হচ্ছে ডিরেক্ট হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগে। হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগে তোমাকে মুক্ত শিকল, বদ্ধ শিকলের কথা বলা হবে, তারপরে হচ্ছে যে মুক্ত বদ্ধ শিকল কার্বনগুলো দেখানো হবে, এগুলা কিভাবে হয় না হয় যেটা শিখাবো, সম্পৃক্ত অসম্পৃক্ত শেখানো হবে, তারপরে সম্পৃক্ত অসম্পৃক্তের স্ট্রাকচার দেখানো হবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তারপরে এই যে দেখো এই সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলক বুঝাবো, নামকরণের বেসিক হিসাব নিকাশটা দেখাবো, তারপরে যাব হচ্ছে আমরা অ্যালকেন, অ্যালকাইন, এই যেটা কার্যকরী মূলক সেগুলো নিয়ে নামকরণের ক্ষেত্রে বেসিক হিসাব নিকাশে যাব। ওকে, তারপরে কিছু নামকরণের জিনিস, এগেন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অল্প কথাবার্তা আছে, তারপরে আমরা অ্যালকেনে চলে যাব। এই যে অ্যালকেনের পরে অ্যালকেনের প্রস্তুতি কমপ্লিট করে, সব কিছু কমপ্লিট করে আমরা আমাদের এই যে অ্যালকেনের প্রস্তুতি 3-4টা প্রস্তুতি আছে, এই প্রস্তুতি অ্যালকেনের সাধারণ বিক্রিয়া এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ কমপ্লিট করবো, অ্যালকিনের সাধারণ বিক্রিয়া, এই বিক্রিয়া পর্যন্ত। ঠিক আছে, এই একটা পার্টের মধ্যে। তাহলে আশা করি আমরা যতটুকু পর্যন্ত হিস্ট্রি পর্যন্ত ডান করে ফেলছি, ইনশাল্লাহ এই জিনিসটুকু বুঝা গেছে। চলো আমরা আমাদের বেসিকের উপরে আরেকটু জোর করে বাকি অংশটুকু তাহলে শুরু করে ফেলি।
ওকে, সো চলো তাহলে আমরা এটার প্রকারভেদটা শুরু করি। আমাদের হাইড্রোকার্বন যেটা রয়েছে বা জৈব যৌগ যেগুলো রয়েছে সেগুলোর প্রকারভেদে। হ্যাঁ, আমি টোটালে তোমাকে এই ছকটাই আলটিমেটলি কমপ্লিট করে দিচ্ছি। সো এটা আসলে ভাইয়া কয়েকভাবে কমপ্লিট করা যায়, জাস্ট আমরা যেভাবে বলছি ততইভাবেই না, কয়েকভাবেই কমপ্লিট করানো যায়। তোমার বইয়ে এখন রিসেন্টলি বা একটু উচ্চতর বইয়ে দেখলে আলাদা আলাদা রকমভাবে পাবা। তুমি যেভাবেই কমপ্লিট করো না কেন, একটা জৈব যৌগ দিলে তুমি যেন সেটাকে আসলে তার প্রকারভেদের মধ্যে ফেলাতে পারো, এতটুকু হচ্ছে তোমার দায়িত্ব। সো আমরা এটা আসলে মুক্ত শিকল মানে মুক্ত আর যুক্তর উপর নির্ভর করে এটাকে প্রথমে করব হচ্ছে আসলে মুক্ত শিকল বা যেটাকে আসলে তুমি এর অপর নাম কিন্তু অ্যালিফেটিকও বলতে পারো তুমি, অ্যালিফেটিকও বলা যায়, আবার অ্যাসাইক্লিকও বলা যায়, যেটাকে মুক্ত শিকলের কথা বলতেছি আমরা। আর আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া বদ্ধ শিকল। বদ্ধ শিকল এই বদ্ধ শিকল, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল, এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকল মানে মুক্ত শিকল যেটা, মুক্ত শিকল মানে হচ্ছে শুরুর কার্বন এবং শেষের কার্বন যুক্ত থাকবে না। যেমন ধরো আমি খুব সিম্পলেস্ট একটা উদাহরণ দেই, ধরে নাও আমি একটা করে উদাহরণ দিচ্ছি। দেখো এখানে যদি আমি একটা উদাহরণ দিই CH3 CH2 CH3, এটা আমি যেটা লিখছি সেটা হচ্ছে প্রোপেন। আমি যদি এটাকে এরকমভাবে লিখতাম CH2 CH2 CH2, দেখো শুরুর কার্বন এবং শেষের কার্বন যুক্ত আছে, তার মানে এটাই কিন্তু এটা একটা মুক্ত শিকল, বাট এটা একটা বদ্ধ শিকল, শুরুর কার্বন এবং শেষের কার্বন যুক্ত। এখানে শুরুর কার্বন কোনটা আসলে, এটাকেও ধরতে পারো, এটাকেও ইচ্ছা মতন ধরা যায় না। তার মানে মুক্ত শিকল আর বদ্ধ শিকলের হিসাবটা বুঝছো। মুক্ত শিকলের ভিতরে বা অ্যালিফেটিকের ভিতরে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। কয়টা ভাগে ভাগ করা যায় বলো? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। ধরো আমি যদি যেটাকে বলতেছি, একটা হচ্ছে আমাদের সম্পৃক্তের মধ্যে একজনই আছে, তার নাম হচ্ছে ভাই আমাদের অ্যালকেন। আর আরেকটা হচ্ছে আমাদের অসম্পৃক্তের ভিতরে আসলে একজন নাই, আসলে হচ্ছে দুইজন, তার ভিতরে একজন হচ্ছে আমাদের অ্যালকিন, হ্যাঁ, আর আরেকজন আছে হচ্ছে ভাই আমাদের অ্যালকাইন। সো অবভিয়াসলি তারা আলাদা আলাদা, এবং জিনিসটা আসলে কি বুঝায় চলো আমরা বুঝি। অ্যালকাইন, তো আমরা যেহেতু একদিকে আছি একদিকটাকে আগে শেষ করে ফেলি। অ্যালকাইন আমাদের এই নবম দশম শ্রেণীতে সব থেকে বেশি অংশ পড়াশোনা করা লাগে এদেরকে নিয়ে, এই মুক্ত শিকলকে নিয়ে। বদ্ধ শিকল বা ওই অ্যারোমেটিককে নিয়ে অত বেশি পড়াশোনা নাই, বাট স্টিল আছে, যাই হোক। আচ্ছা, সো এই হচ্ছে আলাপ, বুঝা গেছে জিনিসটা? ওকে, তো এখন মুক্ত শিকল আর বদ্ধ শিকলের কথাবার্তা আমরা এরকমভাবে বললাম তোমাকে। এখন জিনিসটা হইলো যে, চলো আমি যদি তোমাকে একটু বুঝাই। হ্যাঁ, তো এখন সেটা হচ্ছে আমাদের, এরপরে চলো এই যে আমাদের যেটা সম্পৃক্ত মানে বুঝাচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এখানে কি বুঝায় আসলে? কার্বন কার্বন একক বন্ধন, এখানে এর বেশি বন্ধন থাকবে না। কার্বন কার্বন একক বন্ধন অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, মানে মিনিমাম একটা কার্বন কার্বন আসলে কি থাকবে বলো তো? এই যে ডাবল বন্ড দিলাম। এখন তুমি আসলে ডাবল বন্ড জিনিসটা না বুঝে থাকলেও কোনো সমস্যা নাই, তুমি খালি এখন মাথায় রাখো কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে একটা। এখানে কি থাকবে? কার্বন কার্বন ট্রিপল বন্ড, মানে মিনিমাম একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। এই হচ্ছে তোমার মুক্ত শিকলের মোটামুটি ভাবে আলোচনা, বুঝছো? মুক্ত শিকলের মোটামুটি আলোচনা হচ্ছে এই। হ্যাঁ, তুমি হচ্ছে মুক্ত শিকলের মধ্যে এই আলোচনাটুকু পাবা। ওকে, এখন যদি আমি আসি বদ্ধ শিকলের ক্ষেত্রে, সো বদ্ধ শিকলটা দুই রকম ভাবে একটা ঘটতে পারে, একটা হতে পারে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে তোমার হেটেরোসাইক্লিক, এমন হইতে পারে। সো বদ্ধ শিকলটাকে কেউ প্রথমেই কার্বোসাইক্লিক আর হেটেরোসাইক্লিকে ভাগ করে ফেলে, তারপরে সেখানে হচ্ছে যে অ্যারোমেটিক আর হচ্ছে যে কি বলবো যে ওই সাইক্লিক বা মুক্ত শিকল কম্পাউন্ড এরকম ভাবে ভাগ করে। আবার কেউ প্রথমে এখানেই ভাগ করে ফেলে যে বদ্ধ শিকলের জিনিসটা দুই রকমের হতে পারে। ধরো বদ্ধ শিকল জিনিসটাকে আমরা দুই রকম ভাবে বলতেছি, এটাকে আবার পরবর্তীতে আবারও ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যারোমেটিক, হ্যাঁ, ঠিক আছে, এটা মানে অ্যারোমেটিক এরকম ভাবে বললাম, অ্যারোমেটিক যে আমাদের
তুমি যেমন এখানে দেখো, এখানে আমাদের কার্বন সহ কিন্তু জৈব রসায়নের মধ্যে আরও কিছু যৌগ থাকতে পারে। এখানেও ঠিক একই রকমভাবে, যেমন এই যে আরেকটা অ্যারোমেটিক আসছে, আরেকটা অংশের ভিতরে আরেকটা ভাগ যাবে। ওকে, একটা হচ্ছে যে এই যে যেরকমটা বললাম যে অ্যারোমেটিক, আরেকটা হচ্ছে আমাদের অ্যালিসাইক্লিক। এটা সাইক্লিক বাট এটা অ্যারোমেটিক হবে না, অ্যালিসাইক্লিক এমনভাবে দিলাম ধরো, বুঝছো? এখন এদের প্রত্যেকেরই আবার দুইটা ভাগ আছে। এই ভাগগুলা কি সেটা আগে আমরা বুঝবো, তারপরে আবার এদের প্রত্যেকের দুইটা করে ভাগ আছে। এদের প্রত্যেকের দুইটা করে ভাগ কেমন এবং কি কি সেটা একটু যদি আমি তোমাকে দেখাই। যে জিনিসটা হচ্ছে এদের প্রত্যেকের যে ভাগটা, সে ভাগটা হচ্ছে ভাই অনেকটা এরকম। দেখো ভালো করে বুঝো, এদের প্রত্যেকের যে ভাগটা সেটা আবার দুইটা করে ভাগ আছে এদের প্রত্যেকের। একটা ভাগকে আমরা বলতেছি হচ্ছে আসলে হ্যাঁ আমাদের কার্বো অ্যারোমেটিক বা হোমো অ্যারোমেটিক, যাই বলো না কেন, কার্বো অ্যারোমেটিক, আর আরেকটা হচ্ছে আমাদের হেটারো অ্যারোমেটিক। এটা নিয়ে কিন্তু এত বেশি আমাদের পড়াশোনা নাই, বাট তুমি যেন সবগুলাকেই আসলে আইডেন্টিফাই করতে পারো, দ্যাটস আমি দিয়ে দিচ্ছি আসলে। ওকে, অ্যালিসাইক্লিক যেটা, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্বো অ্যালিসাইক্লিক বা কার্বোসাইক্লিক আর আরেকটা হচ্ছে আমাদের হেটারো অ্যালিসাইক্লিক। জিনিসটা কি বুঝায়? হ্যাঁ, তোমাকে মেইনলি এই দুইটা বুঝতে হবে, এই দুইটা খুব সহজ, তাদের ভিতরের ভাগ দুইটা খুব সহজ দুইজনেরই, এটা মেইনলি বুঝতে হবে। বদ্ধশিকল যৌগ এটাও হয়, আবার বদ্ধশিকল যৌগ কিন্তু এটাও হয়। দেখো বদ্ধশিকল যৌগ কিন্তু এটাও হয়। দেখো দেখি এই যৌগটাই কি চেনা চেনা লাগে তোমার একটু? এটাও হয়। এটা আসলে কি ড্র করছি জানো? বেনজিন ড্র করছি আমি এখানে, সো এখানে যে বদ্ধশিকল যৌগটা ড্র করছি, এই বদ্ধশিকল যৌগটা আসলে অ্যালিসাইক্লিক একটা, আর ওই যে বেনজিন সেটাকে আসলে অ্যারোমেটিক বলতেছি। এখন তুমি কোশ্চেন করতে পারো, হ্যাঁ কেন এটা অ্যারোমেটিক বলছেন? অবভিয়াস একটা খুব কমন কোশ্চেন বা সাধারণ কোশ্চেন। তোমাকে জাস্ট এতটুকুই বলবো, অ্যারোমেটিক হওয়ার জন্য এত মোটা দিয়ে হবে না, তোমাকে জাস্ট এতটুকুই বলবো আমি যে অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক বৈশিষ্ট্য মেনে চলা লাগে। কি বললাম? যে অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য মেনে চলা লাগে, সেটা তুমিও জানো। নির্দিষ্ট বৈশিষ্ট্য মানে শুধু চক্র গঠন করলে হয় না, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য মেনে চক্র গঠন করতে হয়, মেনে চলা। এই নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো কি এখন তোমার শেখার দরকার আছে? টু বি অনেস্ট, না। আমি অ্যারোমেটিক যৌগটাতে একটা স্লাইড অন্তত নিব এক্সট্রা, ওই জায়গাটাতে আমি বুঝাবো। এখন আপাতত জাস্ট আমি বলতেছি এবং আমার উপর ভরসা রাখো। জিনিসটা হচ্ছে কি, কিছু নির্দিষ্ট সংখ্যক বৈশিষ্ট্য মেনে চললেই তুমি কেবলমাত্র সেটাকে কি বলো? অ্যারোমেটিক যৌগ বলো। কার্বো অ্যারোমেটিক মানে হচ্ছে যে চক্রটা গঠন করতেছে ওখানে কার্বনই আছে শুধু, অন্য কেউ নাই। যেমন এইখানে যে বেনজিন দিছি আমি, দেখো তো এই বেনজিনে এই যে এরকম প্রত্যেকটাতেই তো কার্বনই আছে। তারপরে আমি যদি আরেকটা দেই ন্যাপথালিন, বেনজিনের পরে এটা যেটা দিলাম সেটা হচ্ছে ভাই ন্যাপথালিন। এই যে মধ্যখানে কিন্তু এই যে গোলও দেওয়া যায়, এটাও কিন্তু তার হচ্ছে যে হাইব্রিড স্ট্রাকচার বোঝাচ্ছে। এটা কিন্তু বেনজিন, এটা ন্যাপথালিন, বুঝছো? গোলও দেওয়া যায় মধ্যখানে চাইলে। তার মানে এই যে এই সিকোয়েন্সে আর কি আছে এটা বোঝাচ্ছে। এই স্ট্রাকচারটাকে যদি আমি এভাবে একটু বাইরে বড় করে ড্র করি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম। এটা ন্যাপথালিন, আর একটা চক্র দিয়ে দিলে এটা হয়ে যায় হচ্ছে অ্যানথ্রাসিন, বুঝছো? এটা হচ্ছে এরকম দেখতে। ওকে, হেটারো অ্যারোমেটিক মানে কি? ওই নির্দিষ্ট সংখ্যক বৈশিষ্ট্য ব্যবহার করতেছে, কিন্তু চক্র গঠনে কার্বনের পাশাপাশি অন্য একটা মৌল রয়েছে। যেমন আমি যদি বুঝাই তোমাকে, তাহলে এই যে দেখো, হ্যাঁ সালফার, এই যে দেখো দিলাম, তারপরে এই যে দেখো দিলাম ভাই হচ্ছে অক্সিজেন, এই যে দেখো দিলাম হচ্ছে ভাই আমি পিরিডিন, এই যে দেখো এই যে যৌগগুলো দিছি না, দেখো তো চক্র গঠনে আর কেউ ব্যবহার করছে। যেমন এটাকে আমি যদি ড্র করতে চাই, যে এটাকে একটু ম্যাগনিফাইড করে তোমার জন্য আমি ড্র করতেছি। ধরো CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড N CH, তারপরে হচ্ছে ভাই এখানে সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড N। এই যে এরকম হবে চেহারাটা, এর নামটা কি জানো? এর নামটা হচ্ছে পিরিডিন। দেখো এ কিন্তু আমাদের ওই নিয়মটা মানতেছে, নিয়ম মানার সাথে সাথে এখানে চক্র গঠনে কার্বন ছাড়াও আর কেউ আছে। বাট এই যৌগটাই যদি এরকম ভাবে জাস্ট সিম্পলি যদি থাকতো, দেখো এখানে কিন্তু চক্র গঠনে কার্বন ছাড়া নাই, নাইট্রোজেন যৌগটার ভিতরে আছে, বাট চক্র গঠনে অংশগ্রহণ করেনি। ও কিন্তু ঠিকই আমার কার্বো অ্যারোমেটিকের ভিতরে যেত, হেটারো অ্যারোমেটিকের ভিতরে আসতো না। ঠিক একই রকম ভাবে যারা অ্যারোমেটিক মানে যে বৈশিষ্ট্যগুলো মেনে চলতেছে, ওরা তো আমার অ্যারোমেটিক, ওরা ছাড়া বাকি যত সকল আমাদের বদ্ধশিকল যৌগ থাকলো সবগুলাই কিন্তু আমাদেরকে অ্যালিসাইক্লিকের ভিতরে। যেমন এই যেটা, যেমন এই যৌগটা যেমন লিখছি CH2, ধরো আমি যদি এটাকে আর একটু বড় করে লিখি CH2
CH2, এই যে যৌগটা লিখতেছি, এটা কি আসলে লিখতেছি আমরা? সাইক্লোহেক্সেন লিখতেছি। এই যে সাইক্লোহেক্সেন ধরে ড্র করছি, এই সাইক্লোহেক্সেনটা একটা কার্বোঅ্যালিসাইক্লিক, কারণ সাইকেল গঠনে কার্বন ছাড়া আর অন্য কেউ নাই। বাট যদি আমি এটাকে এরকমভাবে লিখতাম, দেখো তো, CH2O CH2O, ইথিলিন অক্সাইড, এটা ইথিলিন অক্সাইড শুধুমাত্র না, এটা হচ্ছে সাইক্লোইথিলিন অক্সাইড। ওকে, এই যে সাইক্লোইথিলিন অক্সাইড, এখানে দেখো হেটারো অ্যালিসাইক্লিক, কারণ এরা এই বৈশিষ্ট্যটুকু অ্যারোমেটিকের যে স্পেসিফিক বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্যগুলো মেনে চলে না, বুঝছো? তুমি তো এখন জানো না যে অ্যারোমেটিকের বৈশিষ্ট্য কি, জানতে হবে না এখন, আমি তো বললাম আমি একটু শিখাবো, একটু পরে যে শিখাবো, একটু অপেক্ষা করো। আচ্ছা, সো অ্যারোমেটিক কিছু বৈশিষ্ট্য মেনে চলবে, বৃত্তাকার তো হবেই বা আমাদের সাইক্লিক তো হবেই, সাইক্লিক বা বদ্ধশিকল হওয়ার সাথে সাথে কিছু বৈশিষ্ট্য মেনে চলবে, যে বৈশিষ্ট্যগুলো ওরা মেনে চলবে না তারা হবে অ্যালিসাইক্লিক। ক্লিয়ার? তাহলে দেখো তুমি এখন একটা যে কোনো জৈব যৌগ লিখো, বেসিক্যালি তুমি এর ভিতরে নিয়ে চলে আসতে পারবা, আর অন্য কোথাও যাবে না। বুঝা গেছে? ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল আলোচনা, আশা করি এই জায়গাটা ধরতে পারছো, ক্লিয়ার হয়েছে। আর প্রত্যেকটারই আবার কার্বোঅ্যারোমেটিক আছে, হেটারোঅ্যারোমেটিক রয়েছে, আবার কার্বোসাইক্লিক রয়েছে, আবার হচ্ছে যে আমাদের হেটারোঅ্যালিসাইক্লিক রয়েছে। কার্বোসাইক্লিক মানে হচ্ছে সাইকেলটাতে জাস্ট কার্বন আছে, হেটারোঅ্যালিসাইক্লিক মানে হচ্ছে জাস্ট কি আছে, কার্বনের সাথে আরেকটা মৌল যুক্ত হয়ে সাইকেলটা গঠন করতেছে, বা আমাদের যে টোটাল চক্রটা, সেই চক্রটা গঠন করতেছে। ওকে ওকে, শ্রেণী বিভাগ যদি হয়ে থাকে তাহলে এবার দেখো, এই যে এখানে যে কথাবার্তাগুলো রয়েছে, এখন আশা করি এগুলো তোমাদের কাছে ডাল ভাত লাগবে। মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকল যৌগ মানে কি? শুরুর কার্বন, শুরুর হয়ে গেছে, সরি, শুরুর কার্বন ও শেষ কার্বন যুক্ত নয়, তারাই আমাদের কি আসলে মুক্ত শিকল যৌগ, ওদেরকেই আমার সব থেকে বেশি পড়তে হয়। আর এটা হচ্ছে আমাদের কি ভাই? মুক্ত শিকল। আর বদ্ধ শিকল যে যৌগ, বদ্ধ শিকলগুলা কি কি বলতো? বদ্ধ শিকল যৌগটা হচ্ছে শুরুর এবং শেষের কার্বনটা পরস্পরের সাথে যুক্ত, শেষ কার্বন পরস্পরের সাথে শুরুর ও শেষ কার্বন পরস্পরের সাথে যেটা যুক্ত, সেটাই হচ্ছে আমাদের কি আসলে বেসিক্যালি বদ্ধ শিকল। ওকে, আর শুরুর কার্বন ও শেষের কার্বন যেটা যুক্ত নয়, সেটা হচ্ছে আমাদের কেমন? মুক্ত শিকল। সেটা হচ্ছে আমাদের মুক্ত শিকল। বুঝছো? মুক্ত শিকল। ওকে, এই হচ্ছে এখানকার কথা। মুক্ত শিকলের মধ্যে কে ছিল? দুই ধরনের ছিল। এই যে দেখো উপরে যে কয়টা আমরা লিখছি, এটা মুক্ত শিকল না, এটা কিন্তু আসলে একটা যৌগ। প্রত্যেকটা পয়েন্ট মানে চিন্তা করে নিবা, প্রত্যেকটা কার্বন, দেখো ভালো করে বুঝাই, প্রত্যেকটা পয়েন্ট মানে প্রত্যেকটা কার্বন একটা করে চিন্তা করবা, প্রত্যেকটা পয়েন্ট মানে হচ্ছে প্রত্যেকটা একটা করে কার্বন, একটা থেকে একটা সরল রেখা থেমে গেলেই প্রত্যেকটা একটা একটা করে কার্বন। জিনিসটা হচ্ছে এই যে এটা দিয়ে কি বুঝায়? একটা বন্ধন। কার্বনের ভিতরে কয়টা বন্ধন আছে? একটা বন্ধন আছে। তাহলে কার্বনের বাকি যোজ্যতা আসলে কি দ্বারা পূর্ণ হবে? হাইড্রোজেন দ্বারা। কিছু বলা না থাকলে অবভিয়াসলি হাইড্রোজেন দ্বারা। এখানে 2 হবে, কেন বলো তো? কারণ এই যে ওইটা একটা বন্ধন আর এখানে একটা বন্ধন, তাহলে এখানেও আসলে কত হচ্ছে? 2 হচ্ছে, কারণ এই যে এখানে একটা বন্ধন আছেই তার সাথে, ঠিক আছে? এখানেও কত হচ্ছে? 2 হচ্ছে। এখানেও কত হবে? বেসিক্যালি 2 হবে। এটাও কত হবে? 2 হবে। এটাও কত হবে আসলে? 2 হবে। এটাও কত হবে আসলে? 2 হবে ভাইয়া, 2 হবে। এটাও কত হবে আসলে বলো তো? 3 হবে এখানে, কারণ এখানে তো একটাই মাত্র আছে। তাহলে কয়টা কার্বন? 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্বন। 9 কার্বন যুক্ত একটা অ্যালকেন, তার নামটা কি হয় জানো? নোনেন। নোনেন। এই নামটা কই থেকে আসলো, কিভাবে আসলো আমি যাচ্ছি সেখানে, চিন্তা নাই। বাট চলে আসো, যদি এরকম ভাবে আমি চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা কি একটা কার্বন হবে, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। ওকে, এখন এইখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের কোথাও কি ডাবল বন্ড আছে? ধরে নাও এখানে যদি ডাবল বন্ড থাকতো, একটা যদি থাকতো, এখন যেহেতু নাই, আগে নাইটা দিয়ে শিখি, তাহলে এখানে আমাদের কয়টা হাত হবে বলো তো? 2টা, যেহেতু আর বাকি 2টা হাতের সাথে সেম টু সেম, এখানেও কয়টা হবে? হাইড্রোজেন 2টা, এখানেও কয়টা হবে? হাইড্রোজেন 2টা। এই যৌগটার নাম কি জানো? এটা তো 3 কার্বন যুক্ত একটা অ্যালকেন, যেহেতু অ্যালকেন, কিন্তু মুক্ত শিকলের অ্যালকেন না, এটা বদ্ধ শিকলের অ্যালকেন, তাই সাথে সাইক্লিক জিনিসটা, তাই সাইক্লো যুক্ত হবে। 3 কার্বন যুক্ত যেহেতু, তার মানে জিনিসটা কি? সাইক্লোপ্রোপেন। আমি যদি এখন এখানে একটা ডাবল যুক্ত করে দিতাম, আমি যদি এরকম ভাবে দিয়ে দিতাম একটা জিনিস খালি, বুঝছো? দেখো এরকম ভাবে দিয়ে দিলাম, তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে জানো? এটা বোঝাচ্ছে হচ্ছে যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে তো একটা করে হাইড্রোজেন আমার লাগবে না, কারণ অলরেডি ডাবল বন্ড। তাহলে এখানে আর একটা বন্ধন 3টা, আর একটা হাইড্রোজেনের সাথে দিয়ে 4টা। তাহলে এই নামটা আমরা আবার কি বলতাম? এটাকে আমরা সাইক্লো তো বলতামই, কিন্তু এটা তো আমার ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে জিনিসটা কি? সাইক্লোপ্রোপিন, অ্যালকিন হয়ে যায়। ডাবল বন্ড মানে কি? ওইটা
ডান। একই রকমভাবে এটাকে যদি তুমি এখন ডিকোড করতে বলো তাহলে এটা কত হবে CH2, এখানেও CH2, এটাও CH2, এটাও CH2, পারবা না ডিকোড করতে এখন? তাহলে এই জিনিসটার নাম কি বলবো আমরা? এটাকে বলবো আমরা, যেহেতু সবগুলা অ্যালকেন একক বন্ধনে যুক্ত আছে, দ্যাটস ওয়াই সাইক্লোবিউটেন। এটা কি হবে আমাদের? সাইক্লোপেন্টেন। এটা কি হবে আমাদের? সাইক্লোহেক্সেন। সাইক্লোপেন্টেন। এটা কি হবে বলো? সাইক্লো, ডিকোড করবা তুমি, সাইক্লোহেক্সেন। ওকে, এখন এক্স্যাক্টলি এইরকম ভাবে যদি আমি তোমাকে কিছু যৌগ দিয়ে দিই তাহলে কি তুমি কমপ্লিট করতে পারবা? চলো দেখি বলি। হ্যাঁ, ধরো আমি তোমাকে কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডাবল বন্ড দিলাম, এখানে আমি একটা ডাবল বন্ড দিলাম। এটাকে প্রথমে আগে ডিকোড করবা, এটা আসলে দেখতে কেমন হবে। ধরো আমি তোমাকে একটা ডিকোড করে দেখাই। এটা দেখতে হবে হচ্ছে ভাই এক্স্যাক্টলি এরকম, CH2 ডাবল বন্ড C, এই যে এটা দিলাম, এই কার্বন বসালাম, তারপরে এখানে একটা সিঙ্গেল বন্ড C আছে, তারপরে আবার ডাবল বন্ড আছে C, তারপরে একটা সিঙ্গেল বন্ড আছে CH3, এমন। সো তাহলে এটাকে যদি আমি এখন বলি তাহলে এখানে হবে শুধু H, এখানে হবে শুধু H, এখানে হবে শুধু H, এরকম। এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার ইউপ্যাক নাম হবে হচ্ছে, কয় কার্বন যুক্ত দেখো তো? 5 কার্বন যুক্ত না? পেন্ট। আমি বসাই দিলাম পেন্ট। তোমার জন্য এই নামকরণ করাটা অবশ্যই কঠিন হবে প্রথমের দিকে, আমি শিখাই দিব একটু পরে। পেন্ট, তারপরে হবে হচ্ছে আসলে কত কত নাম্বার পজিশনে, যে 1 এ আছে এবং 3 এ আছে, 1 2 3, 3 নাম্বার কার্বনে আছে, তাহলে 1,3 কি হচ্ছে? এটা তো আসলে মানে অ্যালকিন, পেন্টিন ছিল, বাট মধ্যখানে কত কত পজিশনে আসলে আমাদের কি আছে? ডাবল বন্ড আছে, সেটা দিয়ে দিলাম। তাহলে ডাবল বন্ড কয়টা আছে? 2টা, দ্যাটস ওয়াই ডাই বসাইলাম, তারপরে বলতেছি ডাই ইন। দেখো, পেন্ট 1,3 ডাই ইন, এটা হচ্ছে এটা ইউপ্যাক নাম। আশা করি তোমার জন্য এটা একটু মনে রাখতে বা বুঝতে কঠিন হচ্ছে, সমস্যা নাই। আমি এক্ষুনি নামকরণটা শিখাবো, নামকরণের ভিতরে ঢুকবো একটু হলেও, কারণ এই নামকরণটা তোমাদের একাডেমিকে নাই, বাট স্টিল কিছু কোয়েশ্চেন আসে এখান থেকে, যেহেতু দ্যাটস ওয়াই শিখবো সেটা, নো ইস্যুজ। ওকে, কথা বোঝা গেছে এটুকু? এখন তাহলে তুমি ডিকোড করবা কি কি? তুমি ডিকোড করো একটা, হ্যাঁ এরকম, তারপরে এটা একটা তোমার জন্য দিলাম OH, এটা একটা দিলাম তোমার জন্য, এখানে একটা ডাবল বন্ড দিলাম, তারপরে আরেকটা দেই খালি, এটা একটা দিলাম। এ কয়টা দিলাম? এই তিনটাই তুমি জাস্ট ডিকোড করো। এই তিনটা তোমার জন্য কি থাকলো ভাইয়া? HW। এবং এখানে এখানে বিলিভ মি, এই দুইটা তো হচ্ছে মানে মুক্ত শিকল, বদ্ধ শিকল নিশ্চয়ই না। মুক্ত শিকল হলো এগুলা দুইটাই হচ্ছে আসলে অসম্পৃক্ত, দুইটাতেই ডাবল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে সেটা হচ্ছে কেবলমাত্র আমাদের সম্পৃক্ত। এটা যেটা বদ্ধ শিকল দিছি, এই বদ্ধ শিকলটাও আমাদের অসম্পৃক্ত। দেখো একটা ডাবল বন্ড আছে, এটা কিন্তু বেনজিন না, দেখতে বেনজিনের মতো, বেনজিন না, এতটুকু বলে দিলাম। দেখো, ডিকোড করে দেখো পারো কিনা। ওকে, আচ্ছা, এবার চলে আসো আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি আমরা বলি, সেটাতে আমাদের এক এবং একমাত্র অবিচ্ছেদ্য একটা উদাহরণ কি আসলে? অ্যালকেন। অ্যালকেন, এই অ্যালকেন জিনিসটা বোঝায় হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কার্বন কার্বন সর্বদা যতগুলা কার্বন থাকুক না কেন, প্রত্যেকের ভিতরে কি থাকবে? একক বন্ধন থাকবে। এই বন্ধনটা একক হইতে হবে। ওকে, এই বন্ধনটা একক হইলে তুমি বাকি যোজ্যতাগুলো কি দ্বারা পূর্ণ হবে বলো তো? হাইড্রোজেন দ্বারা বা অন্য কোনো কার্যকারীমূলক বা কোনো প্রতিস্থাপক দ্বারা পূর্ণ হবে। বাট কার্বন কার্বনের মাঝে কখনো দ্বিবন্ধন থাকা যাবে না, একক বন্ধন থাকবে। এটার প্রথম যে সদস্যটা সেটা কত? CH4 বা মিথেন। পরের সদস্যটা কি আসলে? CC ডাবল বন্ড দিলা, তারপরে এটার আর কয়টা হাইড্রোজেন থাকে ভাই বলো তো? আর 3টা হাইড্রোজেন যুক্ত হতে পারে এর সাথে। এর সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হতে পারে? আর 3টা হাইড্রোজেন যুক্ত হতে পারে, এরকম ভাবে। এই যৌগটাকে যদি তুমি লিখো তাহলে তুমি এখানে পাবা CH4, এটা পাইলা। এখানে কত পাবা বলো তো? C2H6 পাবা, তারপরটা কত পাবা? C3H8 পাবা, এরকম ভাবে। এই C3H8টাকে যদি তুমি ভেঙে লিখো কেমন হবে? CH3 CH2 CH3, এমন হবে। এই অ্যালকেনটাকে যদি তুমি এখন কমপ্লিট করো, দেখবে এটার একটা সাধারণ সংকেত পেয়ে গেছো। সেই সাধারণ সংকেতটা কেমন? সেটা হচ্ছে C এর সাথে যদি N থাকে তাহলে H হাইড্রোজেন জয়টা যুক্ত হবে, সেটা হচ্ছে 2N + 2। তুমি নিজে ক্যালকুলেশন করে দেখো, এক্স্যাক্টলি এটাই পাবা। দেখো, এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে আমাদের হাইড্রোজেন কয়টা হচ্ছে? 4টা, CH4। এর ভ্যালু যদি 2 হয় তাহলে হাইড্রোজেন কয়টা হচ্ছে? 6টা, C2H6 ইথেন। যদি 3 হয় কত হবে? 8। ওকে, এখন 1 থেকে 10 পর্যন্ত আমরা নাম মনে রাখি, তারপরে বেসিক্যালি কাজ টাজ করি, সমস্যা নেই, আমরা সেটাও মনে রাখবো। এরপরে চলে আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ভিতরে যদি আমি একটু ঢুকি, তাহলে মেইনলি আমরা প্রথমে যাকে পাবো সেটা হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকিন, এবং এই অ্যালকিনের প্রথম সদস্য শুরুই হয় হচ্ছে কার্বন সংখ্যা 2 দ্বারা, C2H4।
কিভাবে আমরা লিখি এটাকে, মানে কার্বন কার্বন তো মিনিমাম ডাবল বন্ড থাকতে হবে, ডাবল বন্ড রাখলাম, এই বাকি এই কার্বনের আর দুইটা যোজ্যতা থাকে, এই কার্বনের আর দুইটা যোজ্যতা থাকে, দিয়ে দিলাম। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা C3 মানে এই যে কার্বন সংখ্যা 3 দিয়ে করি, তাহলে এটা করি হচ্ছে যে ধরো CH3 দিয়ে দিলাম, সি তারপরে যে ডাবল বন্ড দিলাম, আর এখানে হচ্ছে CH2 দিব। এই কার্বনের আর কয়টা যোজ্যতা থাকে, একটা থাকে, এটা দিয়ে দিলাম। দেখো তো এটা করতে পারি। সো এই যে যেটা লিখলাম, মানে কার্বন কার্বন আমার মিনিমাম একটা থাকা লাগবে, এখানে আমার 3টা সদস্য ছিল, তাহলে C3 হাইড্রোজেন কয়টা গেছে, H6, তাহলে কার্বন সংখ্যার সাথে এটা জাস্ট ডাবল, এখানে ডাবলের থেকে 2 বেশি ছিল, এখানে জাস্ট ডাবল। সো দ্যাটস ওয়াই আমরা এটার সংকেতটা কি লিখতে পারি, কার্বন সংখ্যা CN হইলে এটা হয় হচ্ছে 2N, CnH2n হয় হচ্ছে এখানে অ্যালকিনের ক্ষেত্রে, বুঝছো? এবং অ্যালকিন আর অ্যালকাইনের প্রথম সদস্য অবশ্যই শুরু হবে আমাদের কত থেকে, অ্যালকিন আর অ্যালকাইনের প্রথম সদস্য মাস্ট বি শুরু হইতে হয় আমাদের আসলে কত থেকে, আসলে 2টা কার্বন থেকে, কারণ এখানে তো কার্বন কার্বন ডাবল বা ট্রিপল বন্ড থাকা লাগবে। সো কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকা লাগে, তাহলে 2টা কার্বন ছাড়া কি মিনিমাম পসিবল? এক কার্বনের সাথে কি কখনো কার্বন কার্বন ডাবল বন্ড হওয়া সম্ভব? সম্ভব না, বুঝছো জিনিসটা? সো এই হচ্ছে এখানকার জিনিস। এখানে যদি আমরা অ্যালকাইনে যাই এখন, সো তাহলে এটা কিন্তু এই অ্যালকেন যেমন ইথেন হইতো, ওটার নাম এখানে ইথিন, যেহেতু অ্যালকিন, ওটার নাম এখানে হয়ে যাবে কি, ইথাইন। ওকে, এটার নাম যেমন হচ্ছে প্রোপেন হইতো, এটা প্রোপিন, এটা প্রোপাইন। অ্যালকিনে সেটা প্রোপিন, অ্যালকাইনে প্রোপাইন। এখানে যেটা 4 কার্বন যুক্ত বিউটেন, অ্যালকেন, ওটা এখানে বিউটিন, ওটা এখানে কি বিউটাইন, এমন। ওকে, সো যদি এইখানে যদি আমি অ্যালকাইন লিখি, তাহলে এখানে কার্বন কার্বন মিনিমাম প্রথমে 3টা দিয়ে দিলাম, এখানে আর হাইড্রোজেন একটা থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, তাহলে এটা আসলে কেমন হচ্ছে C2H2 এমন। আমি যদি এটা 3 সদস্য দিয়ে করি, আসলে একটা CH3, এই কার্বনে তো 3টা ফিল আপ থাকবে, এই কার্বনের একটা, এই কার্বনে কিচ্ছু থাকবে না, তাহলে এটা কত আসলে C2C3 আসলে ভাই 4। এটার আসলে যদি কমন সংকেতটা তুমি লিখো, তাহলে কমন সংকেতটা কেমন থাকে জানো, এমন থাকে CnH2n-2, এখানে আবার 2টা মাইনাস হয়ে যায়, H2n-2, বুঝা গেছে? এমন, ক্লিয়ার? এরকম ভাবে বাড়তে থাকবে। এই হচ্ছে আমাদের সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল ও একা, এবং এই দুইজন মিলে আমাদের হচ্ছে আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই দুইজন মিলে হচ্ছে আমাদের সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে আমাদের এই দুইজন মিলে। ওকে, অ্যালকিন অ্যালকাইন মিলে। কিছুটা ক্লিয়ার হচ্ছে? আশা করি হচ্ছে। নেক্সট আমরা আরও যেতে থাকবো, তখন আরও বেশি ক্লিয়ার হবে। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে দেখো, এগুলো আমাদের ডান বলা, এগুলাতে আমরা আর খুব বেশি সময় নিব না। সাধারণ সংকেত আমাদের ডান, সাধারণ সংকেত কি, CnH2n+2। দেখো যা যা লিখছি তাই না, ওই জিনিসটাকে এরকমভাবে দেখাইছে। ধরো আমি এই বরাবর এখন এরকমভাবে লিখে দিলাম একটা যৌগ, এই যৌগটাকে তোমাকে ডিকোড করতে বললাম। কার্বন সংখ্যা কত লিখবা বলো তো? এটা কি কোথাও ডাবল বন্ড আছে? নিশ্চয়ই না। কার্বন সংখ্যা এই যে এই পয়েন্ট থেকে শুরু করে 1টা 2টা 3টা, জয়টা সরলরেখা তয়টা, একটা মানে জয়টা মানে আর কি, জয়টা আসলে তার হচ্ছে যে বাক পয়েন্ট বা টার্নিং পয়েন্ট, একটা থেকে শুরু হয়েছে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8 কার্বন যুক্ত একটা হাইড্রোকার্বন, এবং সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে 8 কার্বন যুক্ত আসলে যদি তার সংকেতটা লিখতে বলে C8 হলে H কত হবে বলো তো? 18 হবে। কেমনে? 8 দুগুণা 16 + 2, 8 দুগুণা 16 + 2। 8 কার্বন যুক্ত যেটা অ্যালকেন, সেটা আসলে গ্রিক শব্দটা হয় হচ্ছে অক্ট, তাহলে অক্ট অ্যালকেন মানে কি, অক্টেন। এটার নাম কি আসলে, অক্টেন। ডান, ক্লিয়ার? আশা করি কিছুটা ক্লিয়ার হচ্ছে। সম্পৃক্ত অসম্পৃক্ত মানে এটা আমাদের কি আসলে, সম্পৃক্ত হাইড্রোকার্বন নাকি অসম্পৃক্ত বলো তো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে আমাদের এটা অ্যালকিন। অ্যালকিন, এই অ্যালকিনের সংকেতটা কেমন আমাদের বলো? সাধারণ সংকেত যেটা CnH2n, এটা আমাদের ডান, সেটা আমরা অলরেডি বলেই ফেলছি ডান কেমনে। এখন ধরো আমি তোমাকে একটা যৌগ দিচ্ছি, এটাকে তুমি একটু হালকা করে ডিকোড করার চেষ্টা করো। হ্যাঁ, এখানে একটা জাস্ট দিলাম, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে আমাদের এই যে এখানে 1 2 3 4 5 6। আচ্ছা ভাইয়া তুমি বলো, কার্বন কার্বন ডাবল বন্ড কি একটা যৌগের ভিতরে একাধিক থাকতে পারে না? পারে, আমি তো অলরেডি উদাহরণ দিছি, পারে। বাট সেটাকে আমরা আসলে দ্বিবন্ধন মানে জয়টা দ্বিবন্ধন আছে সেটার উপর ভিত্তি করে তাকে অ্যালকিন বলবো।
ধরো 2টা দ্বিবন্ধন আছে, 3টা দ্বিবন্ধন আছে, সেটার উপর ভিত্তি করে। কিন্তু আমরা যে অ্যালকিনকে ডিনোট করি, আমরা যে অ্যালকিনের সাধারণ সংকেতটা লিখি, এই অ্যালকিনের সাধারণ সংকেতটা কেবল এবং কেবলমাত্র একটা মাত্র দ্বিবন্ধন আছে এরকমকে ডিনোট করে, বুঝছো? একটা মাত্র। এটাকে যদি আমরা একটু লিখতে চাই, তাহলে এটা দেখো তো 1 2 3 4 5 6 কার্বনযুক্ত একটা অ্যালকিন। তার মানে এটা মেন শব্দটা হয় হচ্ছে মেইনলি হেক্স, হ্যাঁ হেক্স, তারপরে ডিরেক্ট অ্যালকিন যেহেতু, তার মানে এটা হচ্ছে হেক্সিন। এখন হেক্সিন 1 বলতে হয় এটাকে বেসিক্যালি, কারণ ডাবল বন্ডটা কোথায় আছে সেটা উল্লেখ করতে হয় আসলে। কারণ ডাবল বন্ড এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। কত নাম্বার কার্বনে আছে? যেদিক থেকে কাউন্ট করলে সহজে, এক থেকে কাউন্ট করলে সহজে, দ্যাটস ওয়াই এটাকে বলি আমরা হেক্সিন 1। যেদিক থেকে কাউন্ট করলে আমার কার্যকরী মূলকটা কাছে, সেটাই হচ্ছে নিয়ম। ওকে, সো এটা হচ্ছে হেক্সিন 1। এটাকে যদি তুমি আসলে লিখো তাহলে এটা হয়তো হচ্ছে যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 সরি CH2 3 2 5 CH2 CH3। এটা হয়তো এটার চেহারাটা, হেক্সিন 1। এটা হয়তো এটার চেহারাটা, বুঝছো? আশা করি বুঝছো। ওকে, এরপরে আমাদেরকে যেতে হবে আমাদের গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ডিং দুইটা জিনিস, সমগোত্রীয় শ্রেণী আর একটা হচ্ছে কার্যকরী মূলক। সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। ওকে, সো কার্যকরী মূলক জিনিসটা হচ্ছে এখানে দিছে। ওকে, অ্যালকেন ও অ্যালকাইল, তারপরে নামকরণের ভিতরে। ওকে, তারপরে যাব আমরা হচ্ছে এখানে। ঠিক আছে, চলো আমরা জিনিসটাকে একটু কমপ্লিট করে ফেলি। সমগোত্রীয় শ্রেণী জিনিসটার আগে কার্যকরী মূলকের কথাবার্তাতে আমরা আসি। আচ্ছা, কার্যকরী মূলকটার কথাবার্তা বলার জন্য আমরা ডিরেক্ট ধরো হচ্ছে এখানেই চলে যাই, এটাকে একটু টেনে এখানে নিয়ে চলে আসি ভাই, বুঝছো? ওকে, দেখো কার্যকরী মূলক এখান থেকে শুরু করি। ওকে, তো আমরা আসলে এখন যে জিনিসটা বলবো বা তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক বা এটাকে আমরা বলি হচ্ছে ভাই ফাংশনাল গ্রুপ। কি বলি এটাকে বলো? ফাংশনাল গ্রুপ। এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ জিনিসটা আসলে বেসিক্যালি কি? এই জিনিসটা হচ্ছে যৌগে উপস্থিত, হ্যাঁ, যে মূলক পরমাণু বা পরমাণু গুচ্ছের জন্য যৌগে উপস্থিত যে মূলক পরমাণু বা পরমাণু গুচ্ছের জন্য ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী হ্যাঁ পরিবর্তিত, নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়। প্রভাবিত হয়, সেটাই হচ্ছে তার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। তার মানে এটা একটা যৌগে উপস্থিত থাকে এবং যৌগে উপস্থিত থেকে সে আসলে সবকিছু হচ্ছে যে সেই ঠিক করে, কে? ওই পরমাণু, ওই মূলক বা ওই পরমাণু গুচ্ছ, এরকম। সো এখানে বেশ কিছু কার্যকরী মূলকের সিরিয়াল দেওয়া আছে। আমি তোমাকে যে সিরিয়ালটা দিচ্ছি সেটা তুমি মেইনলি পড়বা, ঠিক আছে? ওকে, সো চলো, এই যে COOH, হ্যাঁ, তারপরে পড়বা হচ্ছে ভাই CHO, তারপরে হচ্ছে CO, তারপরে হচ্ছে তোমার OH, তারপরে হচ্ছে C ডাবল বন্ড এইটা, তারপরে হচ্ছে C ট্রিপল বন্ড এইটা, তারপরে হচ্ছে C সিঙ্গেল বন্ড এইটা। তার মানে এই যে আমাদের অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এই তিনটাও কিন্তু একটা আসলে বেসিক্যালি কার্যকরী মূলক। সাথে সাথে আমি উপরে আরও 4টা লিখছি। এই 4টা আসলে কে? এই সেটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড বা এটার নাম হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড। এই সেটা হচ্ছে আমাদের আসলে অ্যালডিহাইড। এই সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি কিটোন গ্রুপ। এটা কি আমাদের অ্যালকোহলীয় গ্রুপ, অ্যালকোহল। ওকে, এ কি আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড, মানে যেটাকে আমরা বলি আসলে বেসিক্যালি ভাই আমাদের অ্যালকিন। এ হচ্ছে আমাদেরকে অ্যালকাইন। এটা কি আমাদের অ্যালকেন। এটা আমি কেন এই সিরিয়ালে দিছি? এখানে যে সিরিয়াল দেওয়া আছে এক্স্যাক্টলি সেটার উল্টা দেওয়া আছে, তাই না? আচ্ছা,
হ্যাঁ, তো আমি যে সিরিয়ালটা দিছি সেই সিরিয়ালটা হচ্ছে আসলে বেসিক্যালি তোমাকে মানে একই সাথে সাথে দুইটা জিনিস সার্ভ করে। একটা হচ্ছে একই সাথে সাথে দুইটা জিনিস সার্ভ করে। আমি বুঝাই দিচ্ছি কি জিনিস সার্ভ করে। ফার্স্ট অফ অল তুমি তো জৈব যৌগ তো হচ্ছে যে এটা তো বুঝছো, এটা হচ্ছে যে সাথে সাথে যে জিনিসটা সার্ভ করে সেটা হচ্ছে এটা একই সাথে সাথে তোমাকে সার্ভ করে দেয় হচ্ছে যে সক্রিয়তা, কার্যকরী মূলকের সক্রিয়তা। তাহলে এই জিনিসটা আসলে আরেকটা কি জিনিস সার্ভ করতেছে একই সাথে, সেটা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি। উপরের দিকে যত যাচ্ছ তত আসলে কি সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, সক্রিয়তা বাড়তেছে যত উপরে যাচ্ছ। এখান থেকে যত উপরে যাবা সক্রিয়তা বাড়তেছে। ধরে নাও কোনো একটা যৌগে অ্যালডিহাইড হাইড্রোক্সিল গ্রুপও আছে, অ্যাসিড গ্রুপও আছে। ওই যৌগটা কি হবে? জৈব অ্যাসিড হবে নাকি অ্যালকোহল হবে? এটা তো অ্যালকোহলীয় গ্রুপ। কি হবে? অ্যাসিড হবে, অ্যালকোহল হবে না। এই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। আশা করি ক্লিয়ার হইছো। তো এই কয়টাই তুমি মনে রাখবা। তোমার জন্য প্রিলিমিনারি যে কয়টা মনে রাখা দরকার সেটা হচ্ছে এই কয়টাই ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক বুঝা গেছে, এরা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। যেমন দেখো, আমি যদি তোমাকে একটু সিম্পল উদাহরণ দেই, দেখে নাও CH3 CH2 CH3, এটা আসলে কি একটা যৌগ? এটা আসলে কি লিখছি আমি বলো তো? একটা অ্যালকেন লিখেছি না? অ্যালকেন, কার্বন কার্বন তো একক বন্ধনই আছে এখানে, একেবারে নিচেরটা, আর তো কিছু না। এটার নাম কি? প্রোপেন। আমি যদি এটাকে এরকম ভাবে লিখতাম CH3 CH2 CH2OH, এটা কি হয়ে যেত? নাম প্রোপানল, অ্যালকোহল হয়ে যেত। নামটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা পরে যাচ্ছি, সমস্যা নেই। প্রোপানল হয়ে যেত। এটাকে যদি আমি এরকম ভাবে লিখতাম CH3 CH2 COOH, কি হয়ে যেত? এটা প্রোপানোয়িক অ্যাসিড, COOH কার্যকরী মূলক, 3 কার্বন যুক্তই আছি। এটাকে যদি আমি এরকম ভাবে লিখতাম CH3 CH2 CHO, প্রোপানেল অ্যালডিহাইড, প্রোপানেল। এটাকে যদি আমি এভাবে লিখতাম CH3 CO CH3, দেখো এটা CO তো দুইটা হাত দুই দিকে আছে, দুইটা হাত দুই দিকে। এটা কি হয়ে যেত? প্রোপানন বা অ্যাসিটন, এটার নাম প্রোপানন। এই হচ্ছে ওভারঅল আলোচনা। এটা যদি আমি ডাবল বন্ড দিয়ে লিখতাম তাহলে প্রোপিন হইতো। এটা যদি আমি ট্রিপল বন্ড দিয়ে লিখতাম তাহলে প্রোপাইন হইতো। বুঝতেছো? এই কার্যকরী মূলকের কাজটা হচ্ছে আসলে এখানে। ওকে, এগুলা প্রত্যেকটা এক একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যাসিডের একটা নিজস্ব সমগোত্রীয় শ্রেণী আছে, অ্যালডিহাইডের একটা নিজস্ব সমগোত্রীয় শ্রেণী রয়েছে, কিটোনেরও একটা রয়েছে, অ্যালকোহলের রয়েছে, অ্যালকিনের রয়েছে, অ্যালকাইনের রয়েছে, অ্যালকেনের রয়েছে। প্রত্যেকটার এক একটা সমগোত্রীয় শ্রেণী রয়েছে। সমগোত্রীয় শ্রেণী মানে তাহলে কি বোঝানো হয়? এই যে সমগোত্রীয় শ্রেণী বা যেটাকে বলা হয় আসলে হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজ, সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, এই জিনিসটা কি? সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজটা হচ্ছে দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে থাকবে। একটা হচ্ছে একই পজিশনে, একই অবস্থানে একই কার্যকরী মূলক, একই বা সেম কার্যকরী মূলক, এই জিনিস থাকবে। আর সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে একই অবস্থানে একই কার্যকরী মূলক থাকা লাগবে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যে জিনিসটা থাকা লাগবে ভাই, সেটা হচ্ছে যে একই পরপর দুটি ক্রমিক যৌগে এই যে এই গ্রুপটা CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড, এটা গ্রুপ পার্থক্য থাকবে, এই যেটা গ্রুপের কথা লিখছি, এর নামটা কি জানো তুমি? এর নামটা হচ্ছে ভাই মিথিলিন গ্রুপ। কি নাম? মিথিলিন। এর ভরটা আসলে কত? কার্বনের 12 আর হাইড্রোজেনের 2, মানে 14 গ্রাম। তাহলে দুটা পরপর ক্রমিক যৌগে আসলে 14 গ্রামের ভরের পার্থক্য থাকা লাগবে। চলো উদাহরণ দিয়ে শিখাই। উদাহরণ দিয়ে শিখাচ্ছি হচ্ছে, ধরে নাও এমন একটা যৌগ লিখলাম CH3 CH2OH। এটা কি লিখছি বলো তো? প্রোপানল 1, কারণ এটা 1 নম্বর পজিশনে। কার্বন কাউন্টিং করতে গেলে আমি এদিক থেকে কাউন্ট করবো নাকি এদিক থেকে? এদিক থেকে কাউন্ট করবো। কোন দিক থেকে? যেদিক থেকে আমার ফাংশনাল গ্রুপটা কাছে, এই কার্বন থেকে ফাংশনাল গ্রুপটা কাছে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে যদি আমি এটাকে এরকম লিখতাম CH3 CH2OH, এটাকে কি বলতাম বলো তো? বিউটানল 1। এরা দুইজন কি পরস্পর সমগোত্রীয় শ্রেণী? সঠিক উত্তরটা হচ্ছে হ্যাঁ, সমগোত্রীয় শ্রেণী। কেন? কারণ দেখো একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ আছে। কোথায় আছে? 1 নম্বরে। কোথায় আছে? 1 নম্বর কার্বনে। এবং এটা তো পরপর একটা ক্রমিক যৌগ। কেন? কারণ এটা তো আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। ক্রমিক যৌগ না? ক্রমিক যৌগের মধ্যে পার্থক্য কি? জাস্ট এই একটা CH2 গ্রুপ এক্সট্রা না? এইখানেই যদি আমি একটা CH2 গ্রুপ এক্সট্রা দিয়ে দিতাম বা এখান থেকে একটা CH2 গ্রুপ সরাই দিতাম, তাহলে কি এরা পরস্পর অন্যটা হয়ে যেত না?
হয়ে যেত। এরা কিন্তু আমার ফাংশনাল গ্রুপ। বাট আমি যদি এখানে এই গ্রুপটাকে লিখতাম CH3 CH2 CHOH CH3 এ আর এ অথবা এ আর এ এরা কি আমাদের ফাংশন একই সমগোত্রীয় শ্রেণীর? উত্তরটা হচ্ছে না। না কেন? কারণ দেখো এখানে আমার ফাংশনাল গ্রুপটা কি 1 নাম্বার পজিশনে আছে, বাট এখানে কি কোনোভাবে 1 নাম্বার পজিশনে পাবা? না। এদিক থেকে কাউন্ট করলে 3 নাম্বারে, এদিক থেকে কাউন্ট করলে 2 নাম্বারে, পাচ্ছি না। বুঝছো? তার মানে সেকেন্ড কন্ডিশনে যাওয়ারই দরকার নাই। এই দুইটা কন্ডিশন ফিল আপ করার ক্ষেত্রে মাস্ট, এই দুই কন্ডিশন আমার মাস্ট ফিল আপ করতে হবে। সো এই দুই কন্ডিশন ফিল আপ করার ক্ষেত্রে এ কিন্তু আমার করতে পারতেছে না, দ্যাটস ওয়াই এ না। আবার যদি আমি এটার সাথে সাথে এটাকে নিতাম, দেখো তো CH3 CH2 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 CHOH CH3, দেখো এই যৌগটার দিকে লক্ষ্য করো, এই যৌগটার দিকে লক্ষ্য করো। এই যৌগটা আর এই যৌগটা এরা কি ফাংশনাল গ্রুপ? মানে সরি, এরা কি একই সমগোত্রীয় শ্রেণীর? উত্তরটা হচ্ছে হ্যাঁ। কেমনে? দেখো একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ। অ্যালকোহলীয় গ্রুপটা আছে, আছে। অ্যালকোহলিক গ্রুপটা আছে, আছে। কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। তার মানে প্রথম সদস্যটা কন্ডিশনটা ফিল আপ করতেছে। এটা কত কার্বন যুক্ত বলো তো? এটা কত কার্বন যুক্ত? 4 কার্বন যুক্ত। 4 কার্বন যুক্ত। ওখানে তুমি এখন চিন্তা করতে পারো যে ভাইয়া এটা আর এটার মধ্যে তো CH2 গ্রুপ একটার পার্থক্য না, কয়টা আছে? 2টার পার্থক্য আছে। CH2 গ্রুপ কয়টার পার্থক্য আছে? 2টার পার্থক্য রয়েছে। ধরে নাও বললা যে ভাই এই যে একটা CH2 গ্রুপ, একটা CH2 গ্রুপ, দুইটাকে যদি দুইটা পার্থক্য করার পরে যে আমি ওটা পাচ্ছি, হ্যাঁ পাই, তাই তো পাবা, কারণ এটা তো হচ্ছে যে পরপর যৌগ না। এটা কত কার্বন যুক্ত? এটা তো 4 কার্বন যুক্ত। তোমার তো এরপরে একটা CH2 গ্রুপ চালু করলে তো সেটা 5 কার্বন যুক্ত হবে, বাট এখানে তো আমি 6 কার্বন যুক্ত লিখছি। 5-এর পরে না যায় তুমি 6 পাবা। তো 6 কার্বনে গেলে আসলে কয়টা CH2 গ্রুপ যুক্ত হবে এক্সট্রা? দুইটাই তো হয়েছে। তার মানে অবশ্যই এ আর এ সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে বোঝা যাচ্ছে জিনিসগুলো ক্লিয়ারলি। একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ থাকা লাগবে, এবং এবং সাথে সাথে আমাদের পরপর দুটা ক্রমিকের ক্ষেত্রে, পরপর দুইটা না হলে তিনটা হলে তো তিনটা লাগবে, পরপর দুইটা ক্রমিকের ক্ষেত্রে আমার কি থাকা লাগবে? একটা CH2 গ্রুপ বা মিথিলিন গ্রুপের পার্থক্য থাকা লাগবে। এই হচ্ছে আলোচনা। ওকে, এটা লাভ কি আমাদের? লাভ হচ্ছে আমরা একই সমগোত্রীয় শ্রেণীর ভৌত এবং রাসায়নিক ধর্ম অনেক সময় দেখব প্রায় কাছাকাছি বা খুবই সিমিলার। এটা একটা লাভ। সেকেন্ড যে লাভটা সেটা হচ্ছে যে আমরা সমগোত্রীয় শ্রেণীর যে কোনো একটা সদস্যকে যে প্রসেসে উৎপাদন করতে পারি বা যে কোনো একটা সদস্য যে বিক্রিয়াগুলো দিবে, ওই সমগোত্রীয় শ্রেণীর সকলেই সেমভাবে ওই একই বিক্রিয়া দিবে, সেমভাবে একই ধরনের একই প্যাটার্নে ওই বিক্রিয়াগুলো দিবে। বুঝা গেছে? ওকে, আশা করি বুঝছো সমগোত্রীয় শ্রেণী। ওকে, এটাই এখানে বলা ছিল সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আলোচনা। তুমি হচ্ছে যে করে দেখো, মানে যা বলবো তাই হচ্ছে যে পেয়ে যাবে এখানে। এরপর আসো অ্যালকেন এবং অ্যালকাইল। এই অ্যালকাইল জিনিসটা একটু বুঝতে হয়, এটা আমাদের অনেক কাজে লাগবে। অ্যালকেন যেটা, সেটা আসলে কি? ধরে নাও কার্বনের 4টা হাত দ্বারা ফিল আপ অ্যালকেন। সেটা আসলে কেমন? CnH2n+2। এখান থেকে যদি আমি এখন একটা হাইড্রোজেনকে আসলে সরাই দিই, তাহলে কি থাকে বলতো? CH3 থাকে এবং এর একটা হাত আসলে অপূর্ণ থাকে। এ কার সাথে যুক্ত হবে আমরা জানি না। সো এটা যদি মিথেন হয়, এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেলে তাকে বলা হয় মিথাইল। মিথাইল। তাহলে সেটা যদি আসলে একটা অ্যালকেন হয়, অ্যালকেন মাইনাস একটি হাইড্রোজেন দিয়ে আসলে জিনিসটা কেমন থাকে? জিনিসটা থাকে হচ্ছে এরকম, CnH2n+1, আর এই যে কার্বনের একটা হাত অপূর্ণ থাকে, এই জিনিসটাকে আমরা বলতেছি আসলে কি? অ্যালকাইল। অ্যালকাইল। তাহলে মিথেন থেকে আমরা বলতেছি কি? মিথাইল। এটা যদি ইথেন থেকে হয় হবে ইথাইল। যেমন ধরো ইথেন থেকে যদি আমরা বলি C2H আমাদের কত হয়? 6। তাহলে C2H যদি আমাদের 5 হয়ে যায়, আমি একটা কার্বনে একটা হাত অপূর্ণ দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে ইথেন, এটা হবে কি? ইথাইল। ইথেন, এটা হবে কি? ইথাইল। এখন এটা দরকার কেন তোমার? অনেক কারণেই দরকার। যেমন ধরো আমি এটাকে বলতেছি হচ্ছে CH3Cl, এটাকে আমরা কি নাম বলতে পারি এখন? এই পার্টটুকু তো আমাদের মিথাইল, এটা ক্লোরিন, তাহলে মিথাইল ক্লোরাইড। সিম্পল। এটাকে আরও বলে, এটাকে বলে হচ্ছে যে মনোক্লোরোমিথেন, এমনও বলতে পারে, বাট দরকার নেই। আমি যেটুকু বললাম মিথাইল ক্লোরাইডও তুমি বলতে পারবা। এই বুঝছো জিনিসটা? দ্যাটস ওয়াই এদেরকে আমি আলাদা রকমভাবে বলতেছি। এই যে অ্যালকাইল গ্রুপটাকে চিনতেছি এই জন্য। সো এই অ্যালকাইল গ্রুপকে প্রকাশ করা হয় হচ্ছে ভাই আর দ্বারা। আর দ্বারা প্রকাশ করা হয় কাকে? অ্যালকাইল গ্রুপকে, এবং এর একটা হাত দিয়ে দেওয়া হয় যে এর একটা হাত অপূর্ণ আছে। আর এর মিনিমাম সদস্য হবে হচ্ছে অবভিয়াসলি CH3 বা মিথাইল।
এটা হচ্ছে সর্বনিম্ন সদস্য, এর বেশি আরও বাড়তে পারে। C2H5 এটা কি হবে? ইথাইল। এটা যদি এমন করি আমি C3H7 এটা কি হবে আমাদের? প্রোপাইল। আমি যদি এমন করি C4H9 এটা কি হবে? বিউটাইল। এটা যদি এমন করি C5H11 এটা কত হবে? পেন্টাইল। এরকমভাবে যেতেই পারে। ওকে, তাহলে বোঝা গেছে আমাদের অ্যালকেন আর অ্যালকাইলের গ্রুপটা জরুরি জিনিসটা। সেজন্য ওই একটা অ্যালকাইলের সাথে যদি জাস্ট একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের সেটা কি হয়ে যাবে? আবার একটা অ্যালকেনে পরিণত হয়ে যাবে। আশা করি ধরতে পারতেছো। এখন আমরা জৈব যৌগের নামকরণটার ভিতরে একটু ঢুকবো, একটু আমাদেরকে ঢুকতেই হবে আসলে। তারপরে নামকরণের হিসাবটা দেখে তারপরে হচ্ছে মেনলি আমরা অ্যারোমেটিক যৌগের ওই কথাটা বলবো। তারপরে আমি একটু পানি বিরতি নিব, বাট তোমাদের ক্লাসটা শেষ হবে না। তারপরে হচ্ছে যে আমরা আবার হলো যে আমাদের অ্যালকেন প্রস্তুতি এবং অ্যালকেনের বিক্রিয়া দেখিয়ে তারপরে ক্লাসটা শেষ করব। ওকে, আসো। এই যে শিকলের পরমাণু কার্বন সংখ্যা যদি 1 হয়, আমাদের মেইন যেটা ওয়ার্ড রুট বা মেইন শব্দ সেটার নাম কি হয় বলো তো? মিথ, তাই না? মিথ। এটা যদি 1 কার্বনযুক্ত অ্যালকেন হয় তখন এটা হয়ে যায় মিথেন। অ্যালকেন যেহেতু অ্যালকিন হয় তাহলে সেটা কি হয়? মিথিন হইতো, বাট 1 কার্বনযুক্ত তো অ্যালকিন হইতে পারে না, কারণ অ্যালকিন হইতে হলে তো আমাদের মিনিমাম ডাবল বন্ড লাগবে। C2 যখন হয় সেটাকে কি বলি আমরা? ইথ। এখানে হবে ইথেন হয়, ইথিনও হয়, ইথাইনও হয়। আচ্ছা, 3 যুক্ত যেটা সেটা আসলে কি? প্রোপ। 4 যুক্ত সেটা আসলে কি ভাবে বলো? বিউট। 5 যুক্ত যেটা সেটা মেন অড রুট লিখতেছি আমি। 5 কার্বন যুক্ত যেটা সেটা হচ্ছে কি? পেন্ট। 6 কার্বন যুক্ত যেটা সেটা আসলে কি? হেক্স। 7 কার্বন যুক্ত সেটা আসলে কি ভাই? হেপ্ট। 8 কার্বন যুক্ত অক্ট। 9 কার্বন যুক্ত নন। 10 কার্বন যুক্ত ডেক। এই হচ্ছে আমাদের মেইন অড রুটের সাথে মেইন যে জিনিসটা। ওকে, এখন একটা যৌগের যখন আমরা ইউপ্যাক নামকরণ করি, সরি দেখো আমি জাস্ট সিম্পলি বুঝাই। ইউপ্যাক তোমাদের কিছু কিছু জায়গাতে উল্টাপাল্টা কিছু নামকরণ আসছে, অনেক স্টুডেন্টই আমাকে নক করো মাঝে মধ্যে, যেটা আসলে এইচএসসির নট এসএসসির। ইউপ্যাক নামকরণ মানে কি? ইউপ্যাক কি জিনিসটা আবার? কেমিস্ট্রির জন্য যাবতীয় যা কিছু নির্ণয় বা নির্ধারণ করা যে আন্তর্জাতিক সংস্থা সেটা হচ্ছে ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, সো ইউপ্যাক নামকরণে আমাদের 3টা মেইনলি অংশ থাকে। নামকরণের আমাদের 3টা অংশ থাকে। একটা হচ্ছে ভাই প্রিফিক্স প্লাস মেইন চেন প্লাস সাফিক্স। এটা হচ্ছে মেইনলি আমাদের একটা নোমেনক্লেচারের সিম্পলেস্ট ফর্মুলা। একটা ইউপ্যাক নামকরণকে ভাঙলে, একটা ইউপ্যাক নামকে আমরা ভাঙলে এরকম পাই। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝে করব, কোনো সমস্যা নাই। দেখো প্রিফিক্স মানে কি? প্রিফিক্স বলতে প্রথমত বোঝায় হচ্ছে প্রতিস্থাপক, যারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যে হ্যালোজেন যুক্ত হয়, নাইট্রো গ্রুপ যুক্ত হতে পারে, প্রতিস্থাপক। ওকে, এছাড়াও হতে পারে হচ্ছে আমাদের নন ফাংশনাল গ্রুপ। একাধিক ফাংশনাল গ্রুপ থাকলে একটা ফাংশনাল হবে, বাদ বাকিটা তো নন ফাংশনাল গ্রুপ। আচ্ছা, একই সাথে হতে পারে হচ্ছে আমাদের সাইড চেইন। তুমি যেটা ভাবতেছো CH দিয়ে শুরু, ওটা না, ঠিক আছে? ওকে, তারপরে আসো মেইন চেন। যেটা মেইন চেনেরটা সেটা হচ্ছে যে মেইন অড রুট, মানে মেইন অড রুট বলতে ওয়ার্ড রুট, যাকে আমরা সিম্পলি বলি ওয়ার্ড রুট মানে হচ্ছে যেভাবে কাউন্ট করলে আমরা সর্বোচ্চ কার্বন সংখ্যা পাবো। কার্বন সংখ্যা ইনক্লুডিং, অবভিয়াসলি সর্বোচ্চ কার্বন সংখ্যা আমাকে যেতে হবে কাকে ইনক্লুড করে? ফাংশনাল গ্রুপকে যুক্ত করে, ফাংশনাল গ্রুপকে ইনক্লুড করে, ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ। সাফিক্স মানে হচ্ছে অন অ্যান্ড অনলি ফাংশনাল গ্রুপ, কার্যকারীমূলক, আর কিচ্ছু না, ফাংশনাল গ্রুপ। আচ্ছা, খুব কঠিন হচ্ছে কি? হোপসো কঠিন হওয়ার কথা না। চলো এই 3টা জিনিসই বুঝে আমি তোমাকে হচ্ছে জাস্ট একটু সলভ করানোর ট্রাই করি। ধরো আমার যৌগটা হচ্ছে ভাই এরকম CH3 CH3 CH Br CH Br CH3। ধরো জাস্ট সিম্পলি আমি একটা যৌগ লিখলাম। এখন দেখো এখানে আমরা সর্বোচ্চ কার্বন কোন দিক থেকে কাউন্ট করলে পাবো? 1 2 3 4 5 এই থেকে কাউন্ট করলে পাই 5টা। তুমি যদি উপরে যাও তাও 5টা হবে, বাট 5টার বেশি তুমি কার্বন পাবা না। তুমি ধরো এই বরাবরই কাউন্ট করলে, এই বরাবর কাউন্ট করলে তোমার হচ্ছে যে এইটা এরা সবগুলাই হচ্ছে আসলে কি? এগুলা হচ্ছে প্রতিস্থাপক, ব্রোমিন। আর এই যে মিথাইল গ্রুপ, এই যে CH3 একটু আগেই তো পড়লো, এটা হচ্ছে মিথাইল। এই মিথাইল গ্রুপটা কি একটা? এই মিথাইল গ্রুপ নিজেও কিন্তু আসলে একটা কি? এই মিথাইল গ্রুপ নিজেও কিন্তু তোমার আসলে একটা কি? সাইড চেন। মেইন চেনের ভিতরের অংশ না,
ওকে, আচ্ছা, তার মানে এই তিনটা হচ্ছে তোমার প্রিফিক্স, এই তিনটা তোমার নাম্বারিংটা উল্লেখ করতে হবে এবং সাথে সাথে যে জিনিসটা উল্লেখ করতে হবে, আমি কার্বন এদিক থেকে কাউন্ট করছি, কেউ তো এদিক থেকে কাউন্ট করতে পারতো, বাট ওই দিক থেকে কাউন্ট করলে একটা ইস্যু হবে। এদিক থেকে কাউন্ট করলে দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 4 5, এদিক থেকে যদি কাউন্ট করো তাহলে তুমি প্রতিস্থাপক পাচ্ছ কততে, 2 এ পাচ্ছ, তারপরে 3 এ পাচ্ছ, তারপরে 4 এ পাচ্ছ। ওকে, বাট উল্টা দিক থেকে যদি কাউন্ট করো, এখানে পাওয়া হচ্ছে 1, তাহলে উল্টা দিক থেকে কাউন্ট করলে কততে পাবা, একটা পাবা হচ্ছে ভাইয়া 2 এ, একটা পাবা হচ্ছে 3 এ, সরি এদিকে থেকে কাউন্ট করলে পাবা হচ্ছে 2 এ, 2 3 4 এ, দেখছো 2 দিক থেকে কাউন্ট করলে 2 3 4 এ পাচ্ছ। তাহলে এবার কোন দিক থেকে কাউন্ট করবা, এবারে একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারই, মানে প্রথমে এত কঠিন চলে আসবে আর কি বুঝি না, মানে নিজে একটু আলাদা রকমভাবে দিতে চাইলাম, তখন তোমাকে যে দিক থেকে কাউন্ট করতে হবে সেটা হচ্ছে কোন প্রিফিক্সটা তোমার প্রায়োরিটি আগে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। ব্রোমিনে বি, ব্রোমিন, এটা কি মিথাইল, এম, কে আগে, অবশ্যই ব্রোমিন আগে, তার মানে আমরা রাইট আনসার দিব হচ্ছে এটাকে কালেক্ট করব, পিক করব, ঠিক আছে। ওইটাকে না পিক করেও তুমি যদি আসলে উল্টা দিক থেকে করো তাও একই যৌগ আসবে, প্যারা নিও না, একই আসবে, বুঝছো, বাট তারপর আমরা সেটা করব। তাহলে প্রথমে আমাকে প্রিফিক্সটা উল্লেখ করে নিতে হবে, তাহলে প্রিফিক্সে আমাদের দুইটা একই গ্রুপ আছে, তাহলে দুইটা সংখ্যাকে আমরা আগে অ্যাড্রেস করে লিখে দিব 2 3 লিখলাম, তারপরে দিতেছি দেখো ডাইব্রোমো, প্রিফিক্স কিন্তু এখনো শেষ হয় নাই, 2 3 ডাইব্রোমো, তারপরে কততে, 3 এ আছে আমাদেরকে মিথাইল, 3 এ না তো 4 এ আছে হচ্ছে কি আমাদের মিথাইল, যেহেতু এখানে দুইটা একই গ্রুপ ছিল তাই আমরা ডাই নিয়ে আসছি, ডাইব্রোমো, মিথাইল তো একটাই আছে তাই লেখার দরকার নাই আর, ডাইব্রোমো মিথাইল। এরপরে কি হয় দেখো তো, 5 কার্বন যুক্ত একটা অ্যালকেন, তাহলে মেন শব্দটা কি আসলে পেন্ট, অ্যালকেন তার মানে এন, পেন্টের সাথে এন, পেন্টেন, এটাই হচ্ছে তার ইউপ্যাক নাম। এখানে ফাংশনাল গ্রুপটা কি, অ্যালকেন। একই রকম ভাবে আমি যদি এই যৌগটার নামকরণ করতে বলি তোমাকে, CH2, প্রথম একটু কঠিন দিয়ে দিলাম প্রথমে, হ্যাঁ, CH2, এই যে দেখো OH, এটা তোমার একটা আশা কোশ্চেন তাই আমি বলতেছি OH। এখানে ফাংশনাল গ্রুপ কি বলো তো, OH-টা, এটাই তো ফাংশনাল গ্রুপ, OH-টা এটাই তো ফাংশনাল গ্রুপ। এটা আমার কত কার্বনে আছে, 1 2 3, যেদিক থেকে কাউন্ট করো 1 2 3 এ আছে, তাহলে আমরা ফাংশনাল গ্রুপটা কি হবে, শেষে যুক্ত হয় না, শেষে, এখানে কোনো প্রিফিক্স আছে নাই, তাহলে 3 কার্বন যুক্ত একটা অ্যালকোহল যেখানে 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, 3 কার্বন যুক্ত মানে কি জিনিসটা, প্রোপ থাকে না, প্রোপ। এরপরে তুমি দিতে পারো যে জিনিসটা সেটা হচ্ছে কত নাম্বার কার্বনে, 1 2 3, তার মানে 1 2 3, কয়টা বলো, 3টা আছে নিশ্চয়ই, তার মানে ট্রাই। আর এই ফাংশনাল গ্রুপটা কি, অ্যালকোহলেরটা কি, অল, প্রোপ 1 2 3 ট্রাইঅল, এমন, ক্লিয়ার। আচ্ছা, অথবা তুমি এমন বলতে পারো এটাকে, এটাকে দিতে পারো 1 2 3 ট্রাইপ্রোপানল, আগে পরে দিতে পারো, বাট এটা হচ্ছে মানে ভেতরে প্রকাশ করাটা হচ্ছে সব থেকে ভালো একটা প্র্যাকটিস, ট্রাইঅল। ওকে, এখন দেখো আমি তোমাকে একটা জিনিস হচ্ছে যে দেখাই, ধরো CH3 CH2 CHOH CH3, এটাও একটা অ্যালকোহল হবে, এবং এই জিনিসটা যেটা সেটা তুমি বুঝতেছো, এটা হচ্ছে আসলে 1 কার্বন যুক্ত একটা বিউটেন ছিল। অ্যালকোহলের যখন নাম হবে, হ্যাঁ, অ্যালকোহলের নামটা হয় হচ্ছে অ্যালকেন মাইনাস হচ্ছে ই প্লাস হচ্ছে অল, তাহলে কি থাকে আসলে অ্যালকানল। মিথেন থেকে ই বাদ দিয়ে অল যুক্ত মিথানল, ইথেন থেকে ই বাদ দিয়ে অল যুক্ত মিথানল, এরকম। আবার এখানে যদি অল যুক্ত না করে অ্যাল যুক্ত করতাম তাহলে হয়ে যেত এটা অ্যালডিহাইডের নাম। আবার যদি অ্যাল যুক্ত না করে ওন যুক্ত করতাম হয়ে যেত এটা কিসের নাম, ওন যুক্ত করতাম তাহলে মানে কিটোনের নাম। ওকে, তারপরে যদি আমরা ইক বাদ দিয়ে ওইক অ্যাসিড যুক্ত করতাম হয়ে যেত এটা অ্যাসিডের নাম, এরকম ভাবে এটা আগায়। হ্যাঁ, তো তাহলে এটার নামকরণের ক্ষেত্রে আমি দেখো হাইড্রোক্সিল গ্রুপটা আমার কততে আছে, কত নাম্বার কার্বনে আছে, 1 এ তো নাই, তাহলে 2 এ আছে না 3 এ আছে, কোন দিক থেকে কাউন্ট করবো, যেদিক থেকে কাছে, তাহলে 2 এ আছে, তাহলে আমরা বলবো এটাকে আসলে 2 বিউটানল বলতে পারো। হ্যাঁ, 2 বিউটানল এমন বলা যায়, অথবা বলা যায় বিউটানল 2, অথবা যেটা বলা যায় সেটা হচ্ছে বিউট 2 অল। এটা হচ্ছে সব থেকে ভালো প্র্যাকটিস, ক্লিয়ার হচ্ছে জিনিসটা। এই যে দেখো এই সকল জিনিসপাতি এখানে বলা আছে এবার। ওকে, যা আমি এতক্ষণ বললাম, পরপদ মানে যদি এটা প্রিফিক্স হিসেবে যুক্ত হয়, সরি সাফিক্স হিসেবে যদি যুক্ত হয় তাহলে অ্যালকিন ইন হবে,
ঠিক আছে, এই যে অ্যালকিন, দেখো নামটা কিভাবে কাটতেছে বা কি করতেছে, অ্যালকেন থেকে এন ই বাদ দিয়ে ই এন ই যুক্ত করছে, অ্যালকিন যুক্ত করতেছে। যেমন আমি তোমাকে যেটা শিখাইছি সেটা হচ্ছে কি, এই যে অ্যালকোহলের ক্ষেত্রে দেখো অল যুক্ত করতেছি কেমনে, ইটা শুধু বাদ দিছি তারপরে অল যুক্ত করছি, দে অ্যালকানল। ইথেন থেকে ইটা বাদ অল যুক্ত হয়েছে ইথানল, মিথেন থেকে ইটা বাদ অল যুক্ত হয়েছে ইথানল। তারপরে অ্যালডিহাইড হলে কি যুক্ত হয়, অ্যাল যুক্ত হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, ইথানল। এগুলা বেসিক নামকরণ, এটাতে এত বেশি টাইম দেওয়ার তোমার আসলে প্রয়োজন নেই, কারণ তোমাদের এখান থেকে ভুলে ভাটকে যদি আসে একটা এমসিকিউ আসবে, বাট আসার চান্সেস খুব কম। এটা আমাদের শিখতে হবে হচ্ছে মেইনলি ইন্টারমিডিয়েটে যে সব থেকে ভালো মতন, ওগুলোতে মানে মেলা মেলা পারমুটেশন কম্বিনেশন করে নামকরণ শিখতে হবে তোমাকে। দেখো যদি আমরা ই বাদ দিয়ে অন যুক্ত করি তাহলে এটা কিটোনের নাম হবে অন, প্রোপানন, তারপর বিউটানন, দেখো প্রোপানন। তারপরে ই বাদ দিয়ে যদি ওইক অ্যাসিড যুক্ত করি তাহলে হবে অ্যাসিডের নাম, ডান, ইথানোইক অ্যাসিড। ক্লিয়ার? আশা করি বুঝছো। ওকে, ইউপ্যাক নামকরণ হচ্ছে যে যতটুকু দেখানোর দেখাই নিলাম। এরপরে চলে আসো যেটার কথা বললাম, এই যে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য এখন আসো তোমাকে আমি ওই যে শর্তগুলা মেনে চলে এই শর্তের কথা বলবো। 4টা কন্ডিশন যেটা মাস্ট ফিল আপ করতে হবে, মাস্ট, তাহলে সেটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে। 4টা কন্ডিশন, অনেক ব্যাখ্যা আছে, অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু পড়া যায় এখান থেকে। মিনিমাম যতটুকু পড়তে হবে সেটুকুই আমি তোমাকে পড়াচ্ছি। একটা হচ্ছে ভাই কনজুগেশন বা অসম্পৃক্ত, মানে কনজুগেশন, এটা তুমি বুঝবা না। একটা হচ্ছে সাইক্লিক, অবশ্যই চাকরিক হইতে হবে যৌগটা। একটা হবে হচ্ছে প্ল্যানার, এই যে সাইক্লিক হলে প্ল্যানার মাস্ট হবে, সাইক্লিক হলে প্ল্যানার মাস্ট হয়, সো এটা নিয়ে প্যারা নাই, সাইক্লিক তো হবে, নাহলে তো সেটা অ্যারোমেটিক হইতেই পারে না। আর লাস্টেরটা হচ্ছে হাকেল রুল, তোমাকে যেটা শেখানো হয় মেইনলি সেটা হচ্ছে এই হাকেল রুলটা। হাকেল রুল জিনিসটাই কি, হাকেল রুল হচ্ছে 4n + 2 = পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন বলতে ডাবল বন্ডের যে ইলেকট্রনটা সেটা, ইলেকট্রন TRON, পাই ইলেকট্রন। এই এন এর মানটা হবে কি 0 থেকে শুরু হতে পারে, 1 2 3 এরকমভাবে চলবে। ওকে, সো তোমাকে এগুলা নিয়ে এত বেশি প্যারা নিতে হবে না যে কনজুগেশন কি বুঝো না, সমস্যা নাই। সাইক্লিক মানে কি, চাকরিক, এটা তো বুঝছো। প্ল্যানার মানে কি, সমতলীয় হবে, চাকরিক হলে সমতলীয় হবেই। আচ্ছা, তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে হাকেল রুল। হাকেল রুলটা এটাই তোমার মেইনলি থাকে। এটা যেমন হচ্ছে ন্যাপথালিন, এই যে ন্যাপথালিন, এটাও ন্যাপথালিন, এখানে গোল দিয়ে বুঝাইছে, এটা দিয়ে বুঝাইছে অসম্পৃক্ততা দিয়ে। ন্যাপথালিনের ক্ষেত্রে দেখো পাই 4n + 2, এটা মেনে চলতেছে কিনা এটা খালি দেখো। পাই ইলেকট্রন এখানে কয়টা আছে, 1 2 3 4 5, 5টা পাই বন্ধন, মানে ইলেকট্রন কয়টা, 10টা। এন এর মান কি আমরা পাচ্ছি তো, এন এর মান কত পাবা তুমি, 2 পাবা। এন এর মান পূর্ণ সংখ্যা পাবা। যদি এটা বেনজিন হইতো, ভালো করে লক্ষ্য করো, বেনজিন যদি হইতো তাহলে 4n + 2 সমান কত হইতো আসলে 6, মানে এন এর মানটা কত আসলে 1 পাচ্ছ এখানেও। ক্লিয়ার? ওকে, ঠিক একই রকমভাবে যদি এটা অ্যানথ্রাসিন হয়, অ্যানথ্রাসিন কেমন জানো, এরকম ভাবে অ্যানথ্রাসিন হচ্ছে ভাই এরকম অ্যানথ্রাসিন। সো এখানে আসলে কয়টা, এই যে এখানেও 3টা হয়, ওখানে আর 2টা হয়, তার মানে এখানে হচ্ছে 3 আর 4 14, 4n + 2 = 14, তার মানে n এর মানটা কত হবে, 3 হবে। এই যে এই কয়টা নিয়ম মেনে চলে, আমি এখানে খুব বেশি সময় দিব না, কারণ এটা আসলে তোমাদের সেরকমভাবে নাই, ঠিক আছে। সো তাদেরকে আমরা অ্যারোমেটিক বলি, যারা এই কয়টা নিয়ম মেনে চলে। আশা করি বোঝা গেছে। সো আমাদের একেবারে বেসিক জিনিসপাতিটুকু একেবারে ডান, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী একটা আলাদা আলাদা করে পড়া শুরু করলাম, মানে মেন ইম্পর্টেন্ট জিনিস বেসিকটুকু শেষ। এরপর আমরা কোশ্চেনের উত্তর করার জন্য মেন ইম্পর্টেন্ট স্টার্টস, বুঝছো, আসল গুরুত্বপূর্ণ জিনিস স্টার্ট হচ্ছে এখান থেকে, এবং এর পরের পার্টটা যেটা থাকবে সেটার ভিতরেও। সো চলো আমি ওই যেটা বললাম একটু মানে জাস্ট পানি বিরতি নেই একটা, তারপরে হচ্ছে আমরা এসে এই অংশটুকু শেষ করব, তারপরে ক্লাস শেষ হবে, ঠিক আছে। ওকে, তাহলে চলো, না চা না পানি কিছু না খেয়ে আসলে আমাদের চা বিরতি বা পানি বিরতি শেষ, নো ইস্যুজ। আমরা হচ্ছে বাকি অংশটা কন্টিনিউ করি। জিনিস সেটা হচ্ছে আমরা পড়বো এখন অ্যালকেন। এটা একটা সমগোত্রীয় শ্রেণী, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন শিকলে একক বন্ধন বিদ্যমান, মুক্ত শিকল হাইড্রোকার্বনে, তাদেরকে আমরা বলতেছি কি অ্যালকেন, ঠিক আছে। এবং এখানে আর কোনো ফাংশনাল গ্রুপ থাকবে না, কার্বন কার্বন একক বন্ধন, এটাই হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। যেমন আমরা যদি কিছু লেখা শুরু করি, কি মিথেন, পড়ো আমার সাথে সাথে, আমরা হচ্ছে এখন থেকে CH3 এরকমভাবে এগুলো লিখলে তোমার বিক্রিয়াতে লিখলে সহজ হবে। দেখো এটা কি হচ্ছে আমাদের ভাইয়া, ইথেন, পড়ো কিন্তু আমার সাথে, CH2 লিখো। কি প্রোপেন, CH3 কি এটা, বিউটেন, CH3 কি ভাইয়া, পেন্টেন, CH3
CH3 CH2 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 CH3 কি এটা হেক্সেন CH3 CH2 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 CH3 কি এটা হেপটেন। এইরকম ভাবে তোমাকে ডেকেন পর্যন্ত লিখতে হবে, তুমি লিখে কমপ্লিট করবা। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের কি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। এটার আমাদের সাধারণ সংকেত কি CnH2n+2, এটাই হচ্ছে আমাদের সেই অ্যালকেনের সাধারণ সংকেত। ডান, ক্লিয়ার, হিসাব বুঝা গেছে, আশা করি বুঝছো। ডান, এই হলো ওভারঅল আলাপ। এখন এদের আমরা যখন আসলে পড়ি একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে, তখন আমরা বেসিক্যালি কি পড়বো দেখো। আমরা একটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়বো বেসিক্যালি চারটা জিনিস। এক হচ্ছে তার ভৌত ধর্ম, এক তার রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম বা ভৌত বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিক ধর্ম, হ্যাঁ রাসায়নিক ধর্মটা কেমন। তিন সাধারণ প্রস্তুতি, মানে কোন সকল বিক্রিয়ার মাধ্যমে তাকে আমরা প্রস্তুত করতে পারি, সাধারণ প্রস্তুতি, জেনারেল প্রিপারেশন। তারপরে হচ্ছে ভাই সাধারণ বিক্রিয়া, সাধারণ বিক্রিয়া যে জিনিসটা, সাধারণ বিক্রিয়া হচ্ছে কোন সকল সাধারণ বিক্রিয়া বা জেনারেল রিঅ্যাকশন সে দেয়, সেইটা বুঝা গেছে। এই কিছু জিনিসপাতি হচ্ছে আমরা পড়ি যখন আমরা একটা ভৌত ধর্ম, মানে যখন আমরা একটা সম্পর্কে পড়ি তখন আমরা এই বেসিক্যাল জিনিসপাতিগুলো পড়ি। ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, সাধারণ প্রস্তুতি এবং সাধারণ বিক্রিয়া, এই চারটা জিনিস আমরা পড়ব। ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম মানে হচ্ছে কার্বন সংখ্যা কত থেকে কত হচ্ছে সেটা কেমন, ঠিক আছে। আচ্ছা, যেমন এইটা জিনিসটা শুরুই হয় হচ্ছে এখান থেকে, আমি যাচ্ছি সেখানেও যাচ্ছি, এটা হচ্ছে তার ভৌত ধর্ম। কার্বন 1 থেকে 4 পর্যন্ত থাকে হচ্ছে টোটালি গ্যাসীয়। দেখো কক্ষ তাপমাত্রা চেয়ে কম তার স্ফুটনাঙ্ক। কার্বন 5 থেকে 15 পর্যন্ত থাকে হচ্ছে, কার্বন সংখ্যা 5 থেকে 15 মানে C5 to C15, এটা কত থাকে ভাই বলো তো, তরল অবস্থা, মানে পেন্টেন থেকে শুরু করে হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন এ পর্যন্ত। তারপরে 16 এর বেশি কার্বন সংখ্যা যদি হয়, C16+ যদি হয়, তাহলে কক্ষ তাপমাত্রা থেকে অনেক বেশি, এবং সেটা থাকে কেমন অবস্থায়, কঠিন অবস্থায় থাকে, হাইড্রোকার্বন। ক্লিয়ার, ওকে। সো এই হচ্ছে তার ভৌত ধর্মগুলা। রাসায়নিক ধর্মগুলো আমরা বলবো এরপরে বলতেছি। রাসায়নিক ধর্মটা এখানে আসো, দেখো কিছু স্পেসিফিক শব্দ টিকার মতন ভাবে কিছু জিনিসপাতি বলে দিচ্ছে, মনে রাখবো একটু। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাসটাকে আমরা লিকুইফিকেশন করে 6 অ্যাটমসফিয়ার প্রায় চাপ, অত্যাধিক চাপ, 6 অ্যাটমসফিয়ার চাপ দিয়ে মেনলি লিকুইফাইড করে সিলিন্ডারজাত করে ব্যবহার করি রান্নার কাজে। এরপরে আসে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটাও ওই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটাতে আমরা গ্যাস আকারেই রাখি, এটা গ্যাস দিয়ে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে আসলে যানবাহনে ওটাকে ব্যবহার করে থাকি। আর পেট্রোল বা গ্যাসোলিন কার্বনের অনুসংখ্যা হচ্ছে ওটা কত, 5 থেকে 11, আর যদি কেরোসিন অণুতে কার্বন সংখ্যা বলি 11 থেকে 14, মনে রাখলাম। ডান, ন্যাপথাতে কত ছিল, 7 থেকে 11 এমন, ওকে। এরপরে এটাও আমরা দেখলাম, এটাও আমরা বুঝলাম। এরপরে এটার হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য, অ্যালকেনের রাসায়নিক বৈশিষ্ট্যটা একটু ইন্টারেস্টিং। রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিক ধর্ম। অ্যালকেনকে বেসিক্যালি একটা নামে ডাকা হয়, সেটার নামটা হচ্ছে ভাই প্যারাফিন। নাম শুনছো এটা, প্যারাফিন নামে অ্যালকেনকে ডাকে। প্যারাফিন শব্দের অর্থটা কি? প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তিহীন। অর্থাৎ এরা বিক্রিয়া করতে কম আগ্রহী থাকে, বাহ, আমাদের জন্য তো এটা খুশির সংবাদ। কেন বলো তো? কারণ আমরা যে 4টা জিনিস পড়তে হইতো, একটা হচ্ছে সাধারণ প্রস্তুতি, এই যে এখানে যেটা দেখাইলাম, এই যে সাধারণ প্রস্তুতি, তারপর হচ্ছে সাধারণ বিক্রিয়া। ওরা যদি বিক্রিয়া করতে কম আগ্রহী হয় তাহলে সাধারণ বিক্রিয়ার অংশটা কমে গেল না? আসলেই কমে যায়। সাধারণ বিক্রিয়া মাত্র দেখতে হবে আমাদেরকে মাত্র 2টা, 3 টাইপের মাত্র 2টা সাধারণ বিক্রিয়া, বুঝছো? আর সাধারণ প্রস্তুতিটা বেশ কিছু আছে, ওটা আমরা পড়বো। তাহলে রাসায়নিক ধর্ম থেকে আসলে আমার এগুলা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে, চলো, ওকে। কিন্তু এরা কেন কম আগ্রহী, বা মানে এরা আসলে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। এখন কথা হচ্ছে কেন, ওয়াই রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে? এটার কারণটা হচ্ছে, দেখো এখানে কার্বন অথবা কার্বনের সকল যোজ্যতা ফিল আপ, এখানে কোথাও যুক্ত হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। কার্বন সকল যোজ্যতা একটা করেই তো আসলে ফিল আপ থাকে না, ফিল আপ থাকে। এখানে নতুনভাবে যুক্ত হবার বা অন্য কিছু করবার কোনো জায়গা থাকে না। কার্বন সব কিছু আসলে টু বি অনেস্ট এখানে ফিল আপ থাকে, এমন অবস্থায় থাকে, বুঝছো জিনিসটা? এই এমন অবস্থায় থাকে। তুমি যদি এটাকে এরকমভাবে চিন্তা করো,
এই যে সবগুলা হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন বা একক সমযোজী বন্ধন, যেটা যে সিগমা বন্ধন, সিগমা সমযোজী বন্ধন, সমযোজী দৃঢ় বন্ধন, দৃঢ় বন্ধন ভেঙে সহজে বিক্রিয়া হতে চায় না। এই যে এটা যেটা একক বন্ধন না, এটা তো সিগমা বন্ধন, তুমি তো জানো রাসায়নিক বিক্রিয়া থেকে, বিক্রিয়া হতে চায় না, মানে বিক্রিয়া করতে চায় না বা বিক্রিয়া হতে চায় না, যাই বলো না কেন, শেষ। এটা হচ্ছে, এটা কিন্তু একটা ফেমাস খ নাম্বারের কোয়েশ্চেন, যে অ্যালকেনগুলাকে কেন আমরা কি বলি, প্যারাফিন বলি কেন, অ্যালকেনগুলাকে আমরা প্যারাফিন বলি কেন, এই হচ্ছে সেটার ফেমাস ক নাম্বারের কোয়েশ্চেন। ক্লিয়ার? পারবো? আশা করি পারবো। চলো এবার তাহলে তাদের সাধারণ প্রস্তুতিটা শুরু করি। এই যে দেখো, সাধারণ প্রস্তুতি যখন আমরা শুরু করছি, সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে আমি এইখানে আসবো একটু পরে। আগে শুরুর একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটাকে আমি আগেই ধরো এখানে নিয়ে চলে আসি। এই বিক্রিয়াটাকে দিয়ে আমরা হচ্ছে যে শুরুটাতে নিয়ে যাই। এই যে অ্যালকেনের সাধারণ প্রস্তুতিতে আমরা প্রথম যে বিক্রিয়াটার নাম দেখতেছি সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। একটা বিক্রিয়া তোমার কাছে কঠিন লাগে কেন জানো? কারণ তুমি বিক্রিয়াটাকে কনস্ট্রাকটিভ উপায়ে পড়ো না। বিক্রিয়াটা যিনি বা যারা তোমাকে পড়াচ্ছেন ওনারা ওই বিক্রিয়াটার যে রস আছে ভেতরে সেটা আস্বাদন তোমাকে করানো হয় না, বুঝছো? সো আমরা বেসিক্যালি একটা বিক্রিয়াকে কিভাবে পড়লে আমার ইনশাল্লাহ আমি বেঁচে থাকতে আজীবন মনে থাকবে সেটা আজকে তোমাকে আমি শিখাই দিচ্ছি। সুন্দর মতন একটু খালি ধৈর্য সহকারে শিখো, আরামসে এখান থেকে ইনশাল্লাহ একটা সিঙ্গেল কোয়েশ্চেন মিস হবে না তোমার উত্তর করতে। একটা বিক্রিয়া যখন আমরা পড়ি তখন বিক্রিয়াতে বেসিক্যালি পড়তে হয় আমাদের আসলে তিনটা জিনিস। এক, বিক্রিয়ক কে কে, বিক্রিয়ক কে কে, ওকে। দুই, বিক্রিয়ক কে কের পরে আমাকে পড়তে হয় হচ্ছে আসলে এখানে আমাদের উৎপাদ কে কে, উৎপাদ কে কে। তিন, বিক্রিয়াটা কোন শর্তে কেমন আচরণ করে, মানে প্রভাবকের উপস্থিতি, ধরো বিক্রিয়া কোন শর্তে কেমন আচরণ করে, এই তিনটা আমাদেরকে জাস্ট জানা লাগবে। বুঝছো কথা? বিক্রিয়ক কে কে, উৎপাদ কে কে, এবং ওই বিক্রিয়কটা আমার কোন শর্তে কেমন আচরণ করে সেটা আমাকে জানা লাগে, তাহলে অন অ্যান এভারেজ ডান হয়ে যায়। এখন এখানে কথা আছে, এখন এখানে যে কথা আছে সেটা হচ্ছে এমন যে এই তিনটা জিনিস তোমাকে দুইভাবে পারা লাগে। একটা হচ্ছে বাংলায় পারা লাগে ফার্স্ট অফ অল, যেহেতু আমি তুমি সবাই হচ্ছে বাঙালি তাই বাংলায় পারতে হবে, এবং এটাকে রসায়নে পারতে হবে। কিভাবে বাংলায় পারা, কিভাবে রসায়নে পারা? ভাইয়া আপনি সহজ করতে চেয়ে তো এটাকে আরও কঠিন করতেছেন, রসায়নে পারা লাগবে। টু বি অনেস্ট না, আমি তোমাকে একেবারে রুটটা দেখিয়ে দিচ্ছি যে তোমার আসলে বিস্তৃতিটা কতটুকু। তোমাকে অল্প কিছুর আশা দেখিয়ে আমি যখন বড়তে নিয়ে এসে ছেড়ে দিব তুমি হাবুডুবু খাওয়া শুরু করবা। আমি তোমাকে দেখাই দিলাম যে আমার এই তিনটা জিনিস এই দুইভাবে পারা লাগবে। তুমি বুঝে গেছো যে বেশি কিছুই মনে রাখতে হবে, বাট মনে রাখার উপায়টা আমি যথেষ্ট সহজ করে দিব, আমার দায়িত্ব এটা, এটা নিয়ে প্যারা নাই, বুঝছো? সো আমাকে এই জিনিস, এই তিনটা জিনিসকে বাংলায় পারা লাগবে, এই তিনটা জিনিসকে আমার রসায়নে পারা লাগবে, বুঝছো? একটা রাসায়নিক বিক্রিয়া মনে রাখার বেসিক টেকনিক হচ্ছে এটা, একেবারে এর উপরে আর কিছু নাই ইনশাল্লাহ, ঠিক আছে? এর উপরে আর কিছু নাই। তাহলে চলো এবার এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া সেটাকে আমি প্রথমে বাংলায় পারি, বাংলায় আমি তিনটা বুঝি বা লিখি, তারপরে আমি আবার রসায়নে পারবো সেটাকে। চলো, কেন পারবো না? অবশ্যই পারবো। জিনিস যেটা সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জিনিসটা কি? সেটা হচ্ছে জৈব অ্যাসিডের, ভালো করে বুঝো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শুরুই করলাম আমি প্রথমে বাংলায়, ওই তিনটা আমি জিনিসকে লিখতেছি। জৈব অ্যাসিডের, ভালো করে দেখো, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সাথে সোডা লাইমের বিক্রিয়ায়, সোডা লাইমের বিক্রিয়ায়, দেখো আমি দুইটাই বিক্রিয়ক লিখে ফেলছি, বিক্রিয়ায় জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় একটা কার্বন হ্রাস পেয়ে, একটি কার্বন হ্রাস পেয়ে সোডিয়াম কার্বনেট এবং অ্যালকেন উৎপন্ন করে। এই জিনিসটা তোমার ভিতরে থাকা লাগবে, এই জিনিসটা তোমার ভিতরে থাকা লাগবে। তাহলে এই বিক্রিয়াতে তুমি এটাকে ইচ্ছা মতন নাড়াচাড়া করতে পারবা, ইচ্ছা মতন কাস্টমাইজেশন করতে পারবা। এই বিক্রিয়া নিয়ে তুমি, এই বিক্রিয়া তোমাকে নিয়ে খেলবে না, তুমি এই বিক্রিয়া নিয়ে খেলতে পারবা, ঠিক আছে? এই তিনটা জিনিস এই দুইভাবে পারলে, এই বাংলা কথাটা থাকলে অ্যালকেন উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ প্রথমে নিবা, সাথে কার বিক্রিয়া? সোডা লাইমের বিক্রিয়া, তার মানে সোডা লাইমও তোমাকে চিনতে হবে। চলো আমি একটা খুব সিম্পলেস্ট উদাহরণ দিয়ে বুঝাই। জিনিসটার উদাহরণটা হচ্ছে এরকম, দেখো সেটা দিয়ে দাও। সেটা হচ্ছে এই যে দেখো CH3
COOH, এটা কি একটা জৈব অ্যাসিড, এটা সোডিয়াম লবণ। তাহলে আসলে এখান থেকে হাইড্রোজেনটা সরে যায়, দিয়ে এখান থেকে কি এই যে সোডিয়াম লবণ, সোডিয়াম লবণ এর সাথে ক্ষার বিক্রিয়া করলে কি লবণ আর পানি উৎপন্ন হয় না, এটাই কিন্তু সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, বা এটাকে বলতে পারো তুমি হচ্ছে সোডিয়াম ইথানয়েড অথবা সোডিয়াম অ্যাসিটেট, এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলা হয়, যে কোনো নামটা। এর সাথে কার বিক্রিয়া বলো তো? সোডালাইমের বিক্রিয়া। সোডালাইমের সংকেতটা কি? সোডালাইমের সংকেতটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে সোডালাইমের সংকেত। সোডিয়াম হাইড্রোক্সাইড ইন্টু ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে একটা নিরোধক, যে পানি শোষণ করে নেয়। পানি শোষণ করে নিলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে আসলে কোনো পানি আর থাকে না। এই বিক্রিয়াটা এখানে কিভাবে হয়, বিক্রিয়ার মেকানিজমটা একটু খালি একবার লাইফে মনে রাখো, একবার, জাস্ট অনলি ওয়ান টাইম। এই বিক্রিয়ার মেকানিজমটা হয় হচ্ছে এরকম, যে এই যে এই পোর্শনটুকু যেটুকু রয়েছে সেটুকু আমাদের এই সোডিয়াম অক্সিজেন পর্যন্ত নিয়ে এসে, হ্যাঁ, পুরোটা তোমাকে তৈরি করে দেয় হচ্ছে ভাই যে সোডিয়াম কার্বনেট তৈরি করার কথা বলছি না, দেখো সোডিয়াম কয়টা আছে সেখানে, দেখো তো Na2, এই যে একটা সোডিয়াম হচ্ছে দুইটা, কার্বন কয়টা? একটা, অক্সিজেন কয়টা? তিনটা, সোডিয়াম কার্বনেট। প্লাস এই যে হাইড্রোজেন বাবাজিটা ছিল না তোমার এখানে, হাইড্রোজেন বাবাজি, এই হাইড্রোজেন বাবাজি যুক্ত হয়ে যায় এর সাথে। যদি যুক্ত হয়ে যায় ওর সাথে, তাহলে থাকলো কি এখানে আমাদের CH4 প্লাস ক্যালসিয়াম অক্সাইড ছিল, যদি পানি থাকে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, পানি না থাকলে ক্যালসিয়াম অক্সাইডই থাকবে। তোমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট কি? মিথেন ছিল না এটা? দেখো তো আমাদের যে জৈব যৌগটা ছিল সেটা 2 কার্বন যুক্ত ছিল, এখানে একটা কার্বন হ্রাস পেয়ে 1 কার্বন যুক্ত একটা অ্যালকেন তৈরি হয়েছে, সেটা কি? মিথেন। এই হচ্ছে আমার বিক্রিয়ার কাহিনী। তাহলে এই অংশটুকু যেটুকু আমি বাংলায় লিখছি সেটা হচ্ছে এই 3টা জিনিসই লেখা আছে কিসে? বাংলায়। এখানে যে বিক্রিয়াটা আমি লিখছি সেই বিক্রিয়াটাতে এই 3টা জিনিসই আমার লেখা আছে কিসে? রসায়নে। বুঝছো জিনিসটা? এইভাবে যদি তুমি পড়ো, এই বিক্রিয়া তোমার আজীবন মনে থাকবে। এই বিক্রিয়া থেকে যত কোশ্চেন আসছে, এই বিক্রিয়াকে যেখানে তোমার ব্যবহার করা লাগবে তুমি ব্যবহার করতে পারবা। চলো এই বিক্রিয়া তাহলে কঙ্কালটা আমরা লিখে ফেলি, যদি আমি একটু লিখতে চাই এটাকে। ধরো হচ্ছে আমার তার মানে এখানে আমরা বুঝতে পারলাম আমার যত কার্বন যুক্ত আসলে দরকার অ্যালকেনটা, তার থেকে 1 কার্বন বেশি যুক্ত আমরা অ্যাসিডের লবণ ব্যবহার করব। তাহলে ধরো আমি এটাকে COONA, একটা অ্যালকাইল মূলক, এটা ইথাইল, মিথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, যেটা ইচ্ছা হতে পারে, যুক্ত একটা অ্যাসিডের সোডিয়াম মানে সোডিয়াম লবণটার সাথে আমরা বিক্রিয়া করাইতেছি হচ্ছে সোডা লাইমের। যদি বিক্রিয়াটা করাই, কি প্রোডাক্ট তৈরি হচ্ছে এখান থেকে? যদি বিক্রিয়াটা করাই তাহলে প্রোডাক্টটা তৈরি হচ্ছে আমাদের সেম টু সেম। এখান থেকে তৈরি হবে কি? এই যে সেম, এই যে এই পোর্শনটুকু এবং আমাদের এই পোর্শনটুকু, দুইটা মিলে আমাদের তৈরি করে দিচ্ছে কি? সোডিয়াম কার্বনেট, Na2CO3 প্লাস এই যে RH মানে কি? একটা হাইড্রোজেনের অভাব ছিল, অ্যালকাইলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে অ্যালকেন হয়ে গেছে, প্লাস ক্যালসিয়াম অক্সাইড। ডান। এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন চলে আসছে। এই হচ্ছে সেই যৌগটার, মানে এই হচ্ছে সেই হিসাবের যাবতীয় হিসাব, বা একটা বিক্রিয়ার যাবতীয় চিন্তা ভাবনা। বলো পারছি না? এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং যেহেতু এখানে একটা কার্বন আসলে হ্রাস পাচ্ছে, তাই বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন। একটা কার্বন সংখ্যা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। বুঝা গেছে? এই ক্লিয়ার? আশা করি বুঝছো। এখন অ্যালকেন প্রস্তুতির ওই কাজটা আমরা করলাম। চলো এই যে উর্জ বিক্রিয়াটাও তোমাকে আগে পড়াই দিই। বিজ্ঞানীর নাম সহজে উর্জ বিক্রিয়া, তারপরেরটাতে না হয় হচ্ছে যে পরে যাচ্ছি, এটা আরও মজাদার। উর্জ বিক্রিয়াও সেম টু সেম এরকমভাবেই মজাদার। বুঝছো? ওকে, সো আমরা এখন যে বিক্রিয়াটা পড়তে চলেছি সেটা কি? বিজ্ঞানীর নাম অনুযায়ী উর্জ বিক্রিয়া। উর্জ বিক্রিয়া, এটা কেন মজাদার বলতেছি? কারণ জিনিসটা হচ্ছে যে এখানে একটা কাহিনী আছে। উর্জ বিক্রিয়ার ইস্যুটা হচ্ছে, চলো আমি যদি বুঝাই তাহলে জিনিসটা আমরা বলবো এরকম যে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে, ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে প্রতিসম অ্যালকেন তৈরি করে। কি তৈরি করবে বলো? প্রতিসম অ্যালকেন তৈরি করে। কেমনে?
চলো যদি জিনিসটা দেখাই, এই দেখো CH3Cl মনে করে নাও, প্লাস সোডিয়াম প্লাস আরেকটা CH3Cl, এটা আসলে আরেকটা CH3Cl প্রয়োজনই পড়ে। এখানে আমাদের কি আছে, শুষ্ক ইথার, ড্রাই ইথারের উপস্থিতিতে, নাহলে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি হয় না। এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই ক্লোরিন আমাদের দুইজন সোডিয়ামের সাথে মেইনলি বিক্রিয়া করে বসবে, বুঝছো? আর এই যে এই গ্রুপটা এবং এই গ্রুপটা হয়ে যাবে নিজেদের ভিতরে যুক্ত। তাহলে যদি তাই হয় যেটা আমি বললাম, তাহলে এখানে তৈরি হয় কি, CH3 ও CH3 এর সাথে যুক্ত হয়ে গেল, প্লাস আমাদের 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। তাহলে সোডিয়াম লাগতেছে আমাদের কয় মোল, 2 মোল। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। প্রতি সময় অ্যালকেন যে বলতেছি, যে দেখো CH3 ও ওর নিজের সাথে যুক্ত হচ্ছে। যেমন আমি যদি এই বিক্রিয়াটা একটু এরকম ভাবে লিখি তোমাকে, CH3 CH2Cl প্লাস সোডিয়াম প্লাস না, আর এটা এখন যদি আমি ধাতব ইথারের উপস্থিতি বা শুষ্ক ইথারের উপস্থিতিতে দেই, শুষ্ক ইথার বা আমাদের ড্রাই ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা করাই, তাহলে তুমি বলো ও ওর নিজের সাথে যুক্ত হবে, এর নিজের সাথে যুক্ত হবে, ক্লোরিনটা সরে আসবে। তাহলে এ যদি এর সাথে যুক্ত হয়, তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH2, তারপরে বা এখানে এটাকে CH3 CH2, এই যে সিঙ্গেল বন্ড CH2 CH3, দেখো তো ও ওর সাথে যুক্ত হয়ে গেলে কি তৈরি হবে, প্রতি সময় অ্যালকেন তৈরি হয়ে গেছে না একটা, বিউটেন, প্লাস তৈরি হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে 2 মোল, কারণ এর তো আমাদের 2 মোল লাগবে মিনিমাম, এর 2 মোল লাগবে, এরও আমার 2 মোল লাগবে। তাহলে তুমি বলো আমি এখানে বিক্রিয়ক হিসেবে যত কার্বনকে দিচ্ছি, উৎপাদে কি তার ডাবল কার্বন পাচ্ছি না? পাচ্ছি। তার মানে আমি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা যেটাকেই ডাবল করি না কেন, আমার উত্তরে কি আসে, জোড় সংখ্যা আসে। 2কে ডাবল করলে 4 জোড়, 3কে ডাবল করলে 6 জোড়, 2 দ্বারা গুণ করলে কত হবে, জোড় সংখ্যাই হবে। জোড়কে গুণ করো বা বিজোড়কে গুণ করো। তাহলে এর মাধ্যমে কি বিজোড় কার্বন সংখ্যক ইলেকট্রন পাওয়া পসিবল না? বিজোড় কার্বন যুক্ত হাইড্রোকার্বন, ধরো আমরা প্রোপেন পেতে যাচ্ছি, 3 কার্বন যুক্ত হাইড্রোকার্বন, পসিবল নাকি পসিবল না? উত্তরটা হচ্ছে পসিবল বাট উপযুক্ত না। পসিবল বাট নট ফেয়ার, অ্যাকচুয়ালি উপযুক্ত না। কেমন, বিজোড় কার্বন সংখ্যক জিনিস পাইতে গেলে কি তৈরি হয়, চলো একটু জিনিসটা দেখাই। যদি আমি হচ্ছে যে ধরো এটার সাথে সোডিয়াম প্লাস CH3 CH2Cl বিক্রিয়া করাই, তখন এ আসলে কেমন বিক্রিয়া দেয় জানো? এ নিজেকে মনে করে যে এটা আসলে 2টা বিক্রিয়া হচ্ছে, ড্রাই ইথার 2টা বিক্রিয়া হচ্ছে। কেমন, এ কি করবে, এর সাথে নিজে একবার যুক্ত হবে, ও ওর সাথে নিজে একবার যুক্ত হবে, তারপরে তারা নিজেদের ভিতরে একবার যুক্ত হবে। তাহলে ও যদি ওর সাথে যুক্ত হয়, তাহলে প্রোডাক্টটা কি তৈরি করে আমার, CH3 ইথেন তৈরি করলো। এ যদি এর সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি করে আমার, বিউটেন, তাই না? CH3 CH2 CH3 প্লাস নিজেদের ভিতরে যদি যুক্ত হয় তখন তৈরি করবে প্রোপেন, CH3 CH2 CH3। তাহলে বলো আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা মাত্র হাইড্রোকার্বন তৈরি হতো, সেটাই কিন্তু 100% তৈরি হয়ে যাবে। বাট এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই হাইড্রোকার্বনটা পেতে চাইলে বাই ডিফল্ট আমার এই 2টা হাইড্রোকার্বন তৈরি হবে। তার মানে এটা যদি সমানভাবেও তৈরি হয়, তাও এটা 33.33% তৈরি হবে, 100% তৈরি হবে না। দ্যাটস ওয়াই বলা হচ্ছে এটা সম্ভব, বিজোড় সংখ্যক হাইড্রোকার্বন তৈরি করা সম্ভব, বাট ফেয়ার না বা আসলে উপযুক্ত না। বুঝছো জিনিসটা? এই হচ্ছে এটার মেকানিজম। এটা থেকে একটা হোমওয়ার্ক থাকবে তোমার, যেটার মাধ্যমে মিথেন প্রস্তুত করা সম্ভব কিনা, এই উর্জ বিক্রিয়া দিয়ে মিথেন প্রস্তুত সম্ভব কিনা। বেশ কিছু হোমওয়ার্ক দিয়ে ফেলতেছি আমরা, তাই না? এটা তোমার কি থাকলো, HW থাকলো একটা, ভালো মতন কমপ্লিট করবা। ডান, ওকে। সোর্স বিক্রিয়াও ডান। এরপরে চলো হচ্ছে যে আমরা এবার অল্প মানে বাচ্চা বিক্রিয়াগুলো করব। কার্বন ডাইঅক্সাইড থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন ও পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে ওয়াটার গ্যাস থেকে তৈরি করা, আসলে কিচ্ছু না। এর সাথে যখন আমরা হাইড্রোজেন বিক্রিয়া করব তখন আমাদের তৈরি হবে হচ্ছে আসলে 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি করাও, তাহলে তৈরি হয় হচ্ছে CH4 মিথেন প্লাস হচ্ছে পানি। সো তাহলে এখানে হবে হচ্ছে 2। তো ওখানে যদি 2 হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড মিলে আছে, কার্বনও মিলে আছে, তাহলে হাইড্রোজেন থাকে কয়টা তোমাদের, 8টা, এখানে হবে হচ্ছে 4। এই হচ্ছে তোমার বিক্রিয়া। ডান। এই বিক্রিয়া তো নিজেই লেখা আছে, ডিকোড করা আছে, আমি আর এক্সট্রা কিছু করব না। ডান। এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে অ্যালকিন থেকে হলে আমার একই স্টেপে হয়ে যায়। যেমন দেখো, অ্যালকিন থেকে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে আমরা হাইড্রোজেন যদি যোগ করতে পারি তাহলে হয়ে যায়। হাইড্রোজেনটা যোগ করবো আমরা কিসের উপস্থিতিতে, নিকেল এবং
180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপস্থিতিতে যদি যুক্ত করি, তাহলে যে এখানে কি আছে আসলে বলো তো? হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন। এই হাইড্রোজেন একটা এসে এই কার্বনে যুক্ত হবে, এই হাইড্রোজেন একটা এসে এই কার্বনে যুক্ত হবে, মধ্যকার একটা বন্ধন ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে থাকে কি আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH3। এই হয়ে গেল আমাদের অ্যালকিন থেকে। হ্যাঁ, আর যদি আমাদের অ্যালকাইন থেকে বলে, তাহলে অ্যালকাইন থেকে আমাদের 3টা স্টেপ যাওয়া লাগে। কয়টা বলো? 3টা। এটাকে একবারেও দেখানো যায়, বাট আমরা আসলে 2বারে দেখাবো। এবং এটা আসলে এখানে থামবে না, এই বিক্রিয়াটা এখানে কমপ্লিট হয় না কখনো, মধ্যখানে থামে না। দেখো CH2 ডাবল বন্ড CH2, কারণ একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, মধ্যখানের একটা বন্ধন ভাঙবে। আবার যদি আমরা এখানে হাইড্রোজেন যোগ করি, প্লাস হাইড্রোজেন কত আমার নিকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে আবার আরেকটা হাইড্রোজেন এখানে যুক্ত হলো, আরেকটা হাইড্রোজেন এখানে, এবং মধ্যখানে একটা বন্ধন ভেঙে গেল। তাহলে আমরা কি পাচ্ছি শেষে? যে এটা অ্যালকেন পাচ্ছি। অ্যালকাইন থেকেও পেতে পারি, অ্যালকিন থেকেও পেতে পারি। আমি যদি নিকেল বা 180 ডিগ্রি সেলসিয়াস প্রভাবক ব্যবহার করি, তাহলে বিক্রিয়াটা কখনোই মধ্যখানে থামবে না। এখানে আমাদের কত মোল টোটাল হাইড্রোজেন লাগতেছে বলতো? এখানে 1 মোল, এখানে 1 মোল, মানে 2 মোল হাইড্রোজেন গ্যাস লাগতেছে। 2 মোল হাইড্রোজেন গ্যাস যদি না থাকে, তাহলে কখনোই এই বিক্রিয়া এই পর্যন্ত যাবে না। বুঝছো জিনিসটা? মাস্ট আমার 2 মোল হাইড্রোজেন থাকা লাগবে। ক্লিয়ার? আর না হলে বিক্রিয়াটা শুরুই হবে না। আমি যদি বিক্রিয়াটা মধ্যখানে থামাতে চাই, তাহলে আমাকে এখানে প্রভাবক 20, এই প্রভাবকের বদলে প্রভাবক 20 ব্যবহার করা লাগে। সেটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। ব্যবহার করলে অ্যালকাইন থেকে কেবল অ্যালকিন তৈরি হয়। ডান। এই হচ্ছে তোমার প্রস্তুতির যাবতীয় বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে আমরা এটাও একটু স্টার দিয়ে মনে রাখবো। ওকে ভাইয়া, পরেরটাতে চলে আসো। এই যে দেখো অ্যালকিনের যাবতীয় যা যা বিক্রিয়াগুলো আমরা দেখলাম সবগুলো এখানে দেখো। এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা তোমার ঝটপট রিভিশনের জন্য আসলে মেইনলি দেওয়া হয়েছে। সো দেখো এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা হচ্ছে তোমার উর্জ বিক্রিয়া, অ্যালকেন তৈরি করা যায়। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এটা অ্যালকিন থেকে জাস্ট হচ্ছে একবার হাইড্রোজেন। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া ট্রিপল বন্ড, দেখো 2 মোল দিয়ে দিছে একবারে। এটা হচ্ছে হাইড্রোজিনেশন, কার্বন ডাই অক্সাইডের সাথে পানি যোগ করা, সব কিছু একবারে দিছে, যেন একবারে তুমি একটা গ্রাফ দিয়ে এটাকে মনে রাখতে পারো। ডান। এরপরে সাধারণ বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বা সাধারণ বিক্রিয়া। যেহেতু এরা প্যারাফিন, তাই আমার বিক্রিয়া অলরেডি কমে গেছে। প্যারাফিন বা আসক্তিহীন, তাই বিক্রিয়া আমার অলরেডি কমে গেছে। আমরা জাস্ট এখানে আসক্তিহীন বিক্রিয়া দেখবো, জাস্ট অনলি 2টা, 3টা মাধ্যমে 2টা। যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে একটা ফ্রি রেডিক্যাল মেকানিজমে মিথেন বিক্রিয়া দেয়, যে বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায়ই আসে। বিক্রিয়াটা হচ্ছে এরকম, দেখো এটা যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, তাহলে প্রোডাক্ট হিসেবে আমার তৈরি হয় হচ্ছে এরকম H নিউ, মানে সূর্যের আলোর উপস্থিতিতে বা ইউভির উপস্থিতিতে যদি বিক্রিয়াটা করো, তাহলে মেইনলি এটা থাকবে হচ্ছে CH3Cl প্লাস HCl। একটা কার্বন সরায়া, একটা হাইড্রোজেন সরায়া একটা তৈরি হলো, CH3Cl তৈরি হলো। বাট বিক্রিয়াটা এখানে কখনোই থেমে যায় না, বিক্রিয়াটা চলতে থাকে। বুঝছো? সরি, বিক্রিয়াটা আসলে কি হয় বলো তো? চলতে থাকে। তাহলে এই বিক্রিয়াটার পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে এই যে সেম টু সেম, এগেন আরেক মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, দেন আরেকটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে। তারপরে কত থাকে তাহলে? CH2Cl2 প্লাস HCl এমন থাকবে। এগেন যদি আমরা হচ্ছে এই বিক্রিয়াটা এবার এই আমাদের আসলো বিক্রিয়ক হিসেবে, তারপরে এগেন আমাদের কার সাথে? এই যে এই পার্টটুকুর সাথে বিক্রিয়াটা হবে আবার 1 মোল ক্লোরিনের সাথে। আমি তো স্মার্ট বোর্ড ব্যবহার করতেছি, বুঝতেই পারতেছো একটু। প্লাস হচ্ছে HCl। আর একবার হবে না? আর একবার হবে। সো এই বিক্রিয়াটা এত দূর আসা পর্যন্ত চলতেই থাকবে, থামে না। বুঝছো? বিক্রিয়াটা চলতেই থাকে, থামতে চায় না। তো এখানে কি হবে? CCl4 প্লাস HCl। এইবার যে বিক্রিয়াটা থামবে যখন আর রিপ্লেস করার মতন হাইড্রোজেন নাই। এটা আসলে কোন মেকানিজমে হচ্ছে বলো তো? ফ্রি রেডিক্যাল মেকানিজমে। ফ্রি রেডিক্যাল মেকানিজমে বিক্রিয়াটা ঘটে। বুঝছো? এই হচ্ছে আলাপ। আশা করি বুঝতে পারছো। এখন এখানে প্রত্যেকটার স্পেসিফিক কিছু নাম আছে, সেই নামগুলো একটু বলে দিই আমি তোমাকে। হ্যাঁ, এটা কি আসলে? টেট্রাক্লোরোমিথেন, একেবারে শুরুতে পড়াইছিলাম। এটাকে ব্যবহার করা হয় হচ্ছে ড্রাই ওয়াশে মেইনলি এটাকে ব্যবহার করা হয়, টেট্রাক্লোরোমিথেন। এটা কি আসলে বলো তো? এটাকে বলা হয় হচ্ছে আমাদের তুমি বলতে পারো ট্রাইক্লোরোমিথেন। এটাই মেইনলি, এটাই হচ্ছে বাণিজ্যিক নাম হচ্ছে ভাই ক্লোরোফর্ম।
ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মটা কি কাজে ব্যবহার করা হয়? চেতনানাশক হিসেবে। চেতনানাশক হিসেবে। এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। এই ডাইক্লোরোমিথেনটা কি কাজে ব্যবহৃত হয়? রং শিল্পের দ্রাবক হিসেবে। রং শিল্পের দ্রাবক হিসেবে। আর ওই মনোক্লোরোমিথেনটা ওই আমরা হচ্ছে যে হিসেবে ব্যবহার করি, ওই যে কি বলে এই প্রোপিল্যান্ট হিসেবে ব্যবহার করি, প্রোপিল্যান্ট গ্যাস হিসেবে ব্যবহার করি, জরুরি না, এতটুকু মনে রাখো। এখন যদি আমি চাই যে আমরা অ্যালকাইল হ্যালাইড করে মানে এই স্টেপটাতে বিক্রিয়াটা থামাই দিতে, আমাদের অ্যালকাইল হ্যালাইড তো বিভিন্ন কাজে লাগে, ওই স্টেপটাতে বিক্রিয়া থামাই দিতে চাচ্ছি, তখন আমরা কি করব? আচ্ছা, যদি আমরা চাই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে, এটা কিন্তু একটা অলরেডি ডান, এটা হচ্ছে আরেকটা। অ্যালকাইল হ্যালাইড যদি তৈরি করতে চাই, অল ইউ নিড টু ডু, ফেরাম প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা করাতে হবে। CH4 মিথেনের সাথে যদি আমরা ক্লোরিন সংযোগ করাই কার উপস্থিতিতে বলো তো? ফেরাম প্রভাবকের উপস্থিতিতে, তাহলে বিক্রিয়াটাতে জাস্ট একটা ধাপ যে CH3Cl প্লাস HCl, জাস্ট একটা ধাপ যে বিক্রিয়াটা থেমে যায়, মিথাইল ক্লোরাইড তৈরি হয়। ক্লিয়ার? বোঝা গেছে? এই মিথাইল ক্লোরাইড তৈরি হয়, একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে, এমন এই যে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে। তাহলে আমরা কি করব? ফেরাম প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে এত দূর যাবে, এটা যদি ইউভি রশ্মির উপস্থিতিতে হয়, ফ্রি রেডিক্যাল মেকানিজম একেবারে শেষ না অবধি থামবে না। ওকে, লাস্ট যে বিক্রিয়া, সে বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ এর জন্য, হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া, এটার মাধ্যমেই তো আমরা মেইনলি হচ্ছে হিট পাই, তাই না? সো দহন বিক্রিয়াটার হিসাবটা হচ্ছে খুব সিম্পল। ধরো আমরা মিথেন দহন করতেছি, অক্সিজেনের উপস্থিতিতে দহন, এটা সমতাকরণ করার টেকনিকটা খুবই মজাদার। দহন বিক্রিয়া করলে কি তৈরি হবে? অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং পানি তৈরি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্লাস হচ্ছে ডেল এইচ এর মানটা হচ্ছে নেগেটিভ, হুইচ মিনস তাপ উৎপাদন হচ্ছে, তাপ উৎপাদী একটা বিক্রিয়া। এটা যদি সমতাকরণ করো, তুমি সমতা করতে গেলে আমার কত মোল লাগবে দেখো তো? তুমি যদি এটার সামনে 2 দিয়ে দাও, তারপরে এটার সামনে যদি আসলে 2 দিয়ে দাও, সমতা আমার ডান, এমন। এখন আমি তোমাকে এটা সমতা করার খুব একটা ইজিয়েস্ট টেকনিক বলে দিই, এই টেকনিকটা মাথায় রাখবা সবসময়। সেটা হচ্ছে একটা হলো CXHY, কার্বনের সংখ্যাটাকে X ধরো আর এর সংখ্যাটাকে Y ধরো, তারপরে X প্লাস Y/4 মোল অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করে, দিয়ে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে X মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 মোল পানি। এটা তোমার যে কোনো হাইড্রোকার্বন তৈরি হোক না কেন, জাস্ট এই কয়টা জিনিস বুঝে গেলেই তুমি ইজিলি বিক্রিয়াটাকে একেবারে আরামসে সমতাকরণ করে ফেলতে পারবা। ঠিক আছে? আরামসে সমতাকরণ করে ফেলতে পারবা, বুঝছো? আরামসে সমতাকরণ করে ফেলতে পারবা। আরামসে এটা সমতাকরণ করে ফেলতে পারবা, জাস্ট এই জিনিসটুকু বুঝে গেলে। ক্লিয়ার? জাস্ট এতটুকু তোমাকে বুঝতে হবে। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু যদি তুমি জানা থাকে, ধরো আমি একটা তোমাকে করে দেখাই, যদি আমাদের এটা এরকম হয় C3H6, H6 না, H কত হবে তাহলে? 8 হবে, অবভিয়াসলি বুঝতেছো। যদি এটা অ্যালকেন হয়, অ্যালকিন অ্যালকাইন হলেও কোনো সমস্যা নাই, তাও কিন্তু এই সূত্রটা খাটবে। ধরো একটা হচ্ছে যে আলাদা টাইপের দিই, আলাদা টাইপ দেই, যেন হচ্ছে যে C2H6 এরকমই দেই, যেন তোমার জন্য ইজিয়ার হয় বুঝতে। আচ্ছা, তারপরে এবার বলো তো তাহলে এখানে কত হবে? 2 প্লাস হবে হচ্ছে 6/4 দিয়ে হচ্ছে অক্সিজেন এর সাথে বিক্রিয়া। তারপরে এখানে কত হচ্ছে আমাদের? কত? এক্স মোল। এক্স মোল মানে কত? 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, প্লাস আমাদের 3 মোল তৈরি হবে হচ্ছে আসলে কি 6/2 যেহেতু, মানে 3 মোল হবে হচ্ছে পানি। বিক্রিয়াটা অলরেডি সমতা হয়ে গেছে, বাট এখানের সামনে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে একটু কাহিনী থাকে। যেমন এটা কত হবে? C2H6 প্লাস এখানে কত হয়? 2 প্লাস হয় হচ্ছে 3/2, 3/2 না? হ্যাঁ। সো তাহলে এখানে যদি লসাগু নাও তাহলে এখানে থাকে 4 প্লাস 3, হুইচ মিনস আসলে 7/2। তাহলে তুমি এখানে লিখতে পারো কত? 7/2 অক্সিজেন। তারপরে তুমি আসলে লিখতে পারো এরকম 2 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 3 মোল অক্সিজেন। দেখো এবার কিন্তু ঠিকই মিল আছে, কোনো সমস্যা নাই। দেখো 4টা অক্সিজেন আর এখানে 3টা অক্সিজেন, 7/2 অক্সিজেন মানে 7টা অক্সিজেন, সেম। এখন অনেকে এই কাজটা যেটা করে সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে সমতা রাখার জন্য বা এখানে আসলে ভগ্নাংশ না রাখার জন্য, ভগ্নাংশটা এলিমিনেট করার জন্য যত দিয়ে গুণ করা সম্ভব সব থেকে ক্ষুদ্র সেটা দিয়ে গুণ করে দেয়। যেমন আমি যদি এটা 2 দ্বারা টোটাল সমীকরণটাকে গুণ করি তাহলে এখানে ভগ্নাংশটা চলে যায়। তাহলে আমরা 2 দ্বারা গুণ করলে কি বলবো? 2 মোল C2H6 প্লাস
এখানে থাকে কি খালি 7 মোল অক্সিজেন, 7 মোল অক্সিজেন। তারপরে থাকে হচ্ছে ভাই এখানে কত থাকবে বলো তো? আমাদের 2 মোল কার্বন ডাইঅক্সাইড, 2 মোল না সরি 2 মোল তো আগে থেকেই ছিল, তার মানে 4 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 মোল পানি। এবারও মিল আছে দেখো, তার মানে এই তিনটাই আসলে সঠিক, বেসিক্যালি তিনটাই সঠিক। একজন গ্রুপে কোয়েশ্চেন করছিলা, তার উত্তরটা আজকে আশা করি পেয়ে গেছো। এই আর কিছু এরা বিক্রিয়া দেয়, যেমন প্রভাবকীয় ভাঙন, তাপীয় ভাঙন কিছু দেয়, কিছু তাপীয় ভাঙন, একটা বড় অ্যালকেন ভেঙে অ্যালকিন তৈরি হতে পারে তাপীয় ভাঙনের মাধ্যমে, ইথিন তৈরি হয় নরমালি। তাপীয় ভাঙন, তারপরে প্রভাবকীয় ভাঙন, এই টাইপের কিছু তৈরি হয়, প্রভাবকীয় ভাঙন এই টাইপের কিছু জিনিসপাতি তৈরি হয়। তাপীয় ভাঙন, প্রভাবকীয় ভাঙন এই টাইপের কিছু বিক্রিয়া হয়, নট নেসেসারি, খুব বেশি জরুরি না, জরুরি না, তাই আর গেলাম না সেগুলোতে, হ্যাঁ জরুরি না। ডান, এই ছিল তোমার ওভারঅল। এরপরে আশা করি আমরা অ্যালকিন শুরু করব, এটা ইনশাল্লাহ পার্ট 2-তে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ পার্ট 2-তে, পার্ট 1 আমাদের হচ্ছে ডান অ্যান্ড ডাস্টেড যাকে বলে। সো থ্যাংক ইউ যারা শেষ অবধি কমপ্লিট করলা, আশা করি সব কিছুই ঠিক মতন বুঝছো। যদি প্রপার নোট করে এই জায়গাটুকু কমপ্লিট করতে পারো, এটা তোমার এইচএসসিতে একটা ব্যাকআপ দিবে, ঠিক আছে? এইচএসসিতে একটা ব্যাকআপ দিবে। তোমার হচ্ছে যে এখানে তোমার মিনিমাম 40% মার্কের ব্যাকআপ দিবে, 40% মার্ক ব্যাকআপ এই একটা চ্যাপ্টার থেকে, ভাই বিলিভ মি, কেমিস্ট্রিতে ইনশাল্লাহ। সো এটা তোমার পুরোটা চ্যাপ্টার করা লাগবে, আমরা জাস্ট ফার্স্ট হাফ করলাম, ইনশাল্লাহ আমরা নেক্সট হাফের মধ্যে বাকি অংশটুকু কমপ্লিট করে ফেলবো। এই এক ক্লাস করার মাধ্যমে তুমি সিকিউ, এসকিউ, এমসিকিউ যা কিছু তোমার দরকার সলভ করতে পারবা ইনশাল্লাহ। তো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরের একটা পার্টে, নেক্সট পার্টে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।